গ্রামে একটা ফুটবল ফিল্ড আছে। আমি কন্টিনিউ প্রত্যেকদিন বিকেলে খেলা করতাম, নতুবা খেলা না করলেও আমি ফিল্ডে গিয়ে বসতাম এবং সবাই চলে আসার পর সর্বশেষ আমি আসতাম। আমাদের ফিল্ডটা এমন একটা জায়গায় ছিল, আমাদের গ্রামের ঈদগাহ এবং গোরস্থান আর ফিল্ড তিনটা এক জায়গায়। আমি যখন এরকম একটা দিন, সেদিন ছিল শনিবার, মাগরিবের নামাজ শেষে যখন একটা ঘোর অন্ধকার চলে আসে, সেই মুহূর্তে আমি ফিল্ডে থেকে একটু রওনা দিলাম। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওর বাসা ফিল্ডের কাছাকাছি। তো গোরস্থান আসার আগেই আমি যেন, সে আমার কাছ থেকে চলে গেল। গোরস্থানে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলে আমি আমার হাত মুখ একটু ধুয়ে নিলাম। ধোয়ার পর ওখান থেকে কেমন যেন একটা গরম বাতাস আমার শরীরে লাগলো। বাতাসটা এতটাই গরম ছিল যেটা আমার মনে হচ্ছে যে আমার শরীর স্পর্শ করছে, এমনভাবে আমার লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে, এরকম একটা ব্যাপার ছিল। একটু ভয় পেলাম। ওখান থেকে কিছু দূর যাওয়ার পর একটা শিয়াল মনে হচ্ছে যে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। স্বাভাবিক হয়ে গেলাম যে গোরস্থানে শিয়াল থাকবে, এটা স্বাভাবিক। 3 থেকে 4 কদম ফেলার পর মনে হচ্ছে আমার পিছন থেকে গাছ ভেঙে পড়তেছে, ঠাস ঠাস করে কেমন একটা শব্দ। আমি একবার পিছনে তাকানোর চিন্তা করি, আর একবার চিন্তা করতেছি না, যেহেতু আমি ওখানে একা এবং গোরস্থানের একটা রাস্তা। আমার ফোনটা বের করে আমি একজনকে ফোন করলাম, তো সেও ফোনটা রিসিভ করলো না। ভিতরে কেন যেন আর একটু ভয় চলে আসলো। কিছুক্ষণ পর এমন একটা বিকট শব্দ, মানে মানুষ অনেক সময় আমরা ইউটিউবে বা বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখি যে কবর থেকে যে একটা গম্ভীর আওয়াজ, এরকম একটা আওয়াজ যেন আমি পাচ্ছি আমার পিছন থেকে হচ্ছে। কিছুক্ষণ, মানে আমার ডিস্টেন্সটা থাকবে হয়তো 2 থেকে 3 মিনিটের গোরস্থান থেকে। আমি এখানে আসার পর আমি কেন যেন পিছনে তাকাইছি। আমি পিছনে যখন তাকালাম, মানে আমি এমন একটা জিনিস দেখলাম, মানে খুব কয়েকটা সেকেন্ড আমার চোখের সামনে সাদা এবং কালো মিশ্রিত দুইটা জিনিস মনে হচ্ছে যে ঝড়ের গতিতে চলে গেল আমার সামনে দিয়ে। আমি এতটাই নার্ভাস এবং ভয়, আমি ওখান থেকে সামনে এগোবো নাকি পিছনে আসবো নাকি কি করবো, আমি কিন্তু কিছু বুঝতেছি না। আমার এরকম 3-4টা মিনিট যেন কেটে গেল। আমি ঘামতেছি, আমার চোখ মুখ দিয়ে পানি বেরোচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমি আগে কখনো আমি পড়ি নাই। আমি মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করতেছি, জানলাম আমি একটু সামনে যাই। কিন্তু এতটাই মানে ভয় ভয় একটা সময় ছিল ওই মুহূর্তটা আমার জন্য। আমি বাসার দিকে মুভ না করে আমি আবার, জানি না আমাকে কে নিয়ে গেছে, আমি আবার সেই ফিল্ডে চলে গেছি, ব্যাক করেছি। তো গ্রামে কিন্তু একটা প্রচলিত আছে যে ভোলাতে ধরে, এরকম একটা কথা প্রচলিত থাকে যে ভোলাতে ধরলে সে মানে তার রাস্তা ঠিক খুঁজে পায় না, এরকম একটা ব্যাপার। আমি যখন ওখান থেকে ফিল্ডে চলে আসলাম, আমার তখন মনে হচ্ছে যে এতে তো আমার ফিল্ড, এবং আমি ঠিক ফিল্ডের যেই কোনাটায় আমি বসতাম সেখানে আবার চলে গেছি। ওখানে যাওয়ার পর মাঠের মধ্যে, মানে ফিল্ডের পাশেই যে মাঠ, ওই খেতে থেকে একটা লোক আসলো। তো আমাকে বলতেছে এত রাত্রে এখানে কেন তুমি? তো আমি তাকে চাচা বলে সম্বোধন করলাম। আমি বললাম চাচা, আমি তো বাড়িতে যাব, তো একটু পরে যাই। আমি তাকে বুঝতে দিলাম না আসলে যে আমি ভয় পাচ্ছি। আমার টার্গেট ছিল আমি ওনার পিছনে পিছনে আবার আমি গ্রামের মধ্যে ঢুকে যাব, আমাদের লোকালয়ে আমি যাব। আসলে উনি কে ছিল আমি জানি না। কি আমি ওনার পিছনে পিছনে যখন যাচ্ছি, তো উনি ঠিক ওই টিউবওয়েল পর্যন্ত যাওয়ার পরে উনি হাত মুখ ধুচ্ছে, মনে হচ্ছে আমি একটু ডিস্টেন্সে আছি ওনার থেকে। ওকে, তো আমি কিছুক্ষণ পর আমি এদিকে ঘুরেছি, মানে আমার ভয় থেকে আমি পিছনে একবার ঘুরলাম। পিছনে ঘোরার পরে আমি সামনে তাকে দেখি উনি আর নাই, মানে উনাকে আমি পাচ্ছি না। তো আমি মনে হচ্ছে যে উনি মানুষ ছিল না, এরকম যেন মনে হচ্ছে আমার কাছে। তারপর আমি যেন নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আসলে কি হচ্ছে, কি হলো। 2 থেকে 3 মিনিট পর আমি, ওখানে একটা পুকুর আছে আমার মনে আছে, পুকুরের ওপরে কে যেন বসে আছে। মানে এতটাই নিজেকে আমি যেন মানে ভয়ের মধ্যে সামিল করে ফেলেছি যে এখন যেটাই দেখতেছি সেটাই আমার কাছে ভয় লাগছে। আমি অনেক ডাকার চেষ্টা করতেছি, কিন্তু আমার ভয়েসটা এতটাই নর্মাল ছিল যে আমি স্পিকার নিয়ে ডাকতে পারতেছি না, যে আমি একটু লাউড নিয়ে ডাকবো কাউকে। তারপরও আমি কিন্তু বলতেছি কেউ কি আছেন, কেউ আছেন এখানে, কে, ওইটা কে, আমি এরকম করতেছি। আমি ওখান থেকে যখন, ওখানে আমাদের ওখানে একটা কৃষ্ণচূড়ার গাছ ছিল, যেটা আছে আমাদের বাড়িতে যাওয়ার আগে এই গাছটাকে অতিক্রম করতে হয়। আচ্ছা, ওখান থেকে আমি গাছটার কাছে আসার পরে
এমন একটা জিনিস দেখলাম, আমি ওখানে মাথা ঘুরে পড়ে গেছিলাম। মানে গলায় দড়ি দেওয়া একটা লাশ ও মাই গড, ঝুলতেছে। খুবই অস্বাভাবিক। এবং এইটা আমার ওখানে আরও অনেকেই দেখেছে এই গলায় দড়ি দিয়ে ঝুলতে। এবং ওইটা এমন একটা মানুষের রূপ নেয়। ওটা আমার এলাকারই একটা ছেলে, সে ওখানে নাকি অনেক বছর আগে আত্মহত্যা করেছিল ওই কাজটার সাথে। এখানেই নাকি অনেকেই বলে যে এখানে এই জিনিসটা মানে তার আত্মাটা নাকি এখানে থাকে। এগুলো যদিও ভৌতিক একটা ব্যাপার। আমি ওটা দেখার পরে আমি এত জোরে একটা চিৎকার করেছি যেটা আমার এখনও শুনলে আমার প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। আমি ওখান থেকে যাওয়ার পর মানে আমি কি হয়েছে এরপরে বলতে পারবো না। আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি উঠেছি, কিন্তু ওটাতে এতটাই মানে জনশূন্য একটা জায়গা ছিল যেখানে যে কয়েক ঘন্টার মধ্যে কেউ আসবে এরকমও না, সন্ধ্যার পরে কেউ যায় না, এরকম একটা জায়গা ছিল। অনেকক্ষণ পর যখন আমি উঠলাম, ওঠার পরে আমি নিজে নিজে আমার মোবাইল ফোনের লাইটটা আমি জ্বালিয়েছি। জ্বালানোর পর আমি অনেক জোরে চিৎকার করেছি সেই মুহূর্তে, অনেক জোরে। অনেকক্ষণ পর 2টা লোক আসলো। আসার পরে আমাকে বলতেছে, তুমি কার ছেলে, কোথা থেকে এসেছো, এখানে কেন, এরকম। তো আমি কার ছেলে, আমার গ্রামে, আমাকে প্রশ্ন করার কথা না যে আমি ছেলেটা কার, যেহেতু আমার গ্রামের মানুষ সবাই আমাকে চেনে। তো আমি শুধু বললাম যে আমি ওখানে যাব, ওই বড় মসজিদের কাছে যাব, এরকম একটা কথা আমি বলেছিলাম। তো বললো ঠিক আছে তুমি যাও, এই রাস্তা এখন এখানে কোনো ভয় নাই, তুমি যাও। আমি একটু হাঁটি হাঁটি করে হাঁটতেছি। ঠিক আমার বাড়ির সামনে একটা বড় একটা মসজিদ আছে, মসজিদের আগে একটা পারিবারিক গোরস্থান আছে। গোরস্থানের আসার ঠিক কিছুক্ষণ আগে একটা বড় নারিকেল গাছ থেকে একটা নারিকেল পড়লো ধাপ করে। নারিকেলটা অনেক পাকা একটা নারিকেল ছিল। তো আমি কিন্তু আরও ভয় পেয়ে গেছি, কারণ কিছুক্ষণ আগে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে। রাইট। না আমি এতটাই ভীতু, আমি যে কাউকে ফোন করব বা যে আমি রাস্তা দিয়ে আসতেছি ওইটা একটু মেঠো রাস্তা, আমি মেন রাস্তা দিয়েও আসতে পারতেছি না, কারণ এই দিক দিয়ে আসলে আমার জন্য সুবিধা হবে বাসায় আসতে। ওখানে একটা বড় একটা নারিকেল যেন আমার সামনে পড়লো। তো আমি শুধু আল্লাহকে ডাকতেছি আর আমি কালেমা পড়তেছি যে কি হচ্ছে কি হচ্ছে। আমি মানে পুরাটা অস্থির অবস্থায় ছিলাম। দেন কিছুক্ষণ আসার পরে বাড়িতে ঢুকলাম, আমার শরীর অনেক জ্বর চলে আসলো। আমি মাকে বিষয়টা শেয়ার করলাম যে মা এই ব্যাপার। তো মা তো দেখা যাচ্ছে যে ওই যে হুজুরের কাছ থেকে পানি নিয়ে এসে খাওয়ানো, হুজুরকে একটু ফু দিয়ে নেওয়া। সেই রাত্রে মানে এশার নামাজের পর পর হুজুর আসলো আমাদের বাসাতে, আসে আমাকে ফু দিল, তারপরে আমাকে পানি পড়ে পানি খাওয়ালো। দেন আমি রাত্রে আমি যখন শুলাম মানে মোটামুটি একটু স্বাভাবিক লাগতেছিল আমার কাছে, কিন্তু আমি ভুলতে পারতেছি না বিষয়গুলো যে আমার কাছে কি হচ্ছে, এতটা কেন হচ্ছে। তখন আমার মা অনেক ছোটোবেলার একটা গল্প শোনালো আমাকে, যে আমি যখন অনেক ছোট ছিলাম, যখন আমার বয়স 5 থেকে 6 বছর, তখন নাকি আমি রাস্তায় মানে আমাদের যে গ্রামের যে বাড়ির থেকে রাস্তায় আমি খেলতেছিলাম দুপুরবেলা, তখন আমাকে নাকি কেউ একজন হাত ধরে নিয়ে যাচ্ছিল এবং সেটা ছিল একটা আম বাগান। আমাকে রাস্তা থেকে আম বাগানে নিয়ে যাচ্ছে। বিষয়টা আমার মা যখন দেখে, আমার মা তখন অনেক চিল্লাপাল্লা করছিল এবং আমাকে ওখান থেকে নিয়ে আসছে। এরকম মাঝে মধ্যে নাকি আমার সাথে হতো যে আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে অনেক সময়, আমি ছোট তখন, আমি গাছে উঠে জানি না, অথচ আমাকে গাছের ডালে বসে রাখা হতো। মানে এরকম সিচুয়েশনগুলা মানে ম্যাক্সিমাম সময় মাঝে মধ্যেই বছর বছর বা দেখা যাচ্ছে 6 মাস 1 বছর এরকম টাইমে আমার সাথে ঘটতে থাকে। এটার রহস্য বা এটার কোনো মানে সমাধান আমি এখন পর্যন্ত পাইনি। একদিন পড়ন্ত বিকেল, বাইকটা তখন রিসেন্টলি বাইকটা আমার কেনা হয়েছে, ক্রয় করলাম। খুব আনন্দ সহকারে বাইকটা সারাটা দিন চালালাম। সন্ধ্যার পরে বাইকটা বাসায় রেখে বন্ধুদের সাথে আমার ঠিক বাড়ির পিছনে একটা বড় আম বাগান আছে, যেটা মানে অনেকেই বলে যে ব্রিটিশ বাগান, মানে ব্রিটিশ বাগান নামে পরিচিত ওই বাগানটা। সেটা কি মানে ব্রিটিশ আমল থেকে ছিল? হ্যাঁ এরকম। ওকে। অনেক পুরনো গাছ, মানে কয়েকশো বছর আগের ঘটনা মানে এই বাগানটার। তো ওই বাগানে অনেক ছেলেপিলে বিকেল টাইমে খেলাধুলা করে, অনেক হইচই করে, খুব মানে মানুষ মুখর একটা বাগান।
কিন্তু সন্ধ্যার পরে না এই বাগানটাই কেউ যেন যেতে চায় না, মানে অনেকেই নাকি ধাক্কা দেয়, অনেকে পিছন থেকে ভয় দেখায়, মানে কাউকে নাকি তাড়া দেয়, এরকম একটা ব্যাপার আছে। মানে শুনতেও একটু হাস্যকর, কিন্তু আসলে অনেকটা লোমহর্ষক একটা ব্যাপার। আমি ওই দিন সন্ধ্যার পরে, আমার একটু ব্যাড হ্যাবিট আছে স্মোক করা, তো বাড়িতে যেহেতু করতে পারবো না, বাবা মার একটা শাসন মার আছেই, তো সন্ধ্যার পরে আমি ওই ঠিক বাগানটাই গেছি। যাওয়ার পরে ওখানে বাঁশের একটা মাচা আছে, বাগানে বাঁশের মাচাটা খুব বেশি দিনের না, নতুন। আমি মাচারটা বসে আমি সিগারেটটা খাচ্ছি, সিগারেটের টান কিছুক্ষণ পর আমার জন্য কেমন গাটা একটু ভারী ভারী লাগছে। তো আমি ভাবতেছি হয়তো সারাদিন গাড়ি ড্রাইভ করছি, হয়তো একটু বন্ধুদের সাথে হইচই করছি, কেমন একটু ক্লান্তি চলে আসছে হয়তো বা শরীরে। তো সিগারেটটা শেষ না করে তো যাওয়া যাবে না। এর মধ্যেই তানভীর নামের আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাকে ফোন করলো যে দোস্ত তুই কই? তা বললো আমি তো বাগানে। কোন বাগানে? ব্রিটিশ বাগানে। ও আচ্ছা আচ্ছা, একটু বস, আমি আসছি। তো আমি তানভীরের জন্য ওয়েট করতে লাগলাম। তো তানভীর আসলো, আমি তানভীরের সাথে কথা বলছি, কথা বলতে বলতে তানভীর মাচার থেকে পড়ে গেল। মানে কিছুক্ষণ 2-3 মিনিট আমরা কথা বলতে বলতে মাচার থেকে পড়ে গেল। তো আমি তানভীরকে, কিরে তোর কি হয়েছে, মানে একটু মানে ঠাট্টা মস্কারা করছি, কিরে কিছু খাইছিস নাকি, মানে একটা ফ্রেন্ডদের সাথে আড্ডা থাকে। তো বলছে না দোস্ত বুঝলাম না, মাথাটা ঘুরলো কেন। তখন তাহলে এক কাজ কর, একটু বস। আমরা বসে গল্প করতেছি, মানে অন্য অন্য ব্যাপার, যে বন্ধুদের সাথে যে আড্ডাটা জমে আর কি, কেমন যেন আড্ডাটা জমে গেল। তো 5 থেকে 10 মিনিট পর তানভীর চলে গেল। তানভীর বলতেছে দোস্ত তাহলে যা, মানে যে ব্যাপারটা কথা বলা ছিল সেটা শেষ আমাদের। তানভীর চলে যাওয়ার পর আমি মাচার থেকে নামবো, এর মধ্যেই আমাকে কে যেন পিছন থেকে ডাকলো, মানে আমার নাম ধরে ডাকলো যে সোহাগ। তো আমি মনে করতেছি যে আমার ঠিক ভয়েসটা লাগলো আমার প্রতিবেশী এক চাচার মতো। আমি মনে করলাম যে আমার চাচা আমাকে ডাকলো। তা আমি কিন্তু চাচার নাম ধরেই আমি কিন্তু উত্তরটা নিলাম যে চাচা কিছু বলবেন? তো বলতেছে, মানে আর কোনো কিন্তু আমি রিপ্লাই পাইলাম না। তো আমি তখনও কিন্তু বুঝি নাই যে আমার সাথে কিছু ঘটতে যাচ্ছে। আমি ওখান থেকে নামছি, এত মাচান থেকে আমার ঘরের যদি দূরত্ব হয় সর্বোচ্চ 500 মিটার, সর্বোচ্চ, খুব একটা বেশি দূরত্ব না। ওখানে একটা পুরনো একটা তাল গাছ আছে ঠিক আমার ঘরের পিছনেই, মানে তাল পড়লে আমার ঘরের চালের ওপর পড়ে, এরকম একটা ব্যাপার। এই তাল গাছটাই এখন পর্যন্ত কেউ, মানে কাঁচা তাল, আমরা যে তাল শ্বাস খাই, ওই গাছ থেকে কেউ পেড়ে এখন পর্যন্ত খেতে পারেনি। পাকলে পড়লে তারপরে খেতে পারে। অনেকেই এই গাছে উঠছে, গাছ থেকে নাকি অনেকে ফেলাইও দিয়েছে, যেটা আমাদের দেখা না শোনা কথা। এরপরে থেকে প্রায় বিগত 40-50 বছর ধরে তাল গাছে আর কেউ ওঠে না। তালের যে গাছের মালিক, উনিও ওইটা মানে এমনভাবে ছেড়ে দিয়েছে তোমাদের যা ভালো লাগে তাই করো, এরকম একটা ব্যাপার। তো আমি ঠিক ওই তাল গাছের নিচ দিয়েই আসতে হয় আমাদের বাড়ির পিছনটা। আমি তাল গাছের নিচ পর্যন্ত আসার পর তালের পাতার যে একটা শন শব্দ, বা যে একটা মানে কেমন একটা ভয়ঙ্কর একটা আওয়াজ, আমি এটা যেন শুনতে পাচ্ছি। তো আমি ওখান থেকে জোরে চিৎকার দিয়েছি, মাগো পিছনে আসো, এরকম একটা কথা। আমি দৌড় দিয়ে আমাদের মানে বাড়ির সামনে একটা মেইন দরজা, পিছনে যাওয়ার জন্য আবার আরেকটা দরজা আছে, এটা পকেট দরজা। আমি দরজার ভিতর দিয়ে দৌড় দিয়ে ঢুকছি। ঢোকার পর আমার মা পিছনে গিয়ে বলতেছে কি হয়েছে? তা বললাম মা কিছু না, ভয় পাইছি। তা মা বলছে তোকে না সন্ধ্যার পরে বেরোইতে নিষেধ করছি। পরে আমি তখন আমাদের টিনের মানে ঘর পাকা, কিন্তু ওপরে চালটা ছিল টিনের। আমি চলে আসছি তাড়াহুড়ো করে। চলে আসার পরে গ্রামে তো মানে রাত 7টা-8টা মানে কিন্তু অনেক কিছু। তো আমি রাত্রে শুয়ে পড়ছি খাওয়া দাওয়া করে। হঠাৎ এই তাল গাছ আর আমার রুম, মনে হচ্ছে যে আমার টিনের চাল নাই, মানে টিনটা নাই। আমি অনেক কিছু দেখতে পাচ্ছি ওখান থেকে, মানে এমন একটা ব্যাপার দেখতেছি যে কেউ যেন আমাকে হাত বাড়াচ্ছে আমার দিকে উপর থেকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তাল গাছে কেউ বসে আছে। এটা কিভাবে পসিবল? আমি তো আমার রুমে, আমার কিন্তু এটা মনে হচ্ছে আমি আমার রুমে, কিন্তু তাল গাছ থেকে কে দেখছে আমাকে? আমি যে জোরে চিৎকার দেবো, আমার কিন্তু তখন আর আমার ভয়েস নাই, আমি কথাও বলতে পারতেছি না, কিন্তু আমার মন থেকে আমি অনেক কিছু বলতেছি।
হঠাৎ কিছুক্ষণ পর রুমের লাইটটা আমি জ্বালাবো, আমি উঠার মতো কোনো স্কোপ পাচ্ছি না যে আমি উঠবো, রুমের লাইটটা জ্বালাবো। আমি মা বলে ডাকার চেষ্টা করতেছে বারবার, আমি যেন কোনোভাবে পাচ্ছি না। হঠাৎ ওখান থেকে মনে হচ্ছে কেউ নেমে এসে আমার টিনের ওপরে বসলো, তাল গাছ থেকে নেমে আমার টিনের ওপরে বসলো। তখন আমার ভিতরটা না মানে মনে হচ্ছে যে আমি মরে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। কিছুক্ষণ পর আমার রুমে এতটাই মানে আমাকে শক করতেছে, আমার রুমে আমি স্পর্শ আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি যে কেউ আবছা। আমার গলার মানে পানি শূন্যতা হয়ে গেছে আমার গলার মধ্যে। আমি যে পানি খাবো, আমি কাউকে ডাকবো, আমি কিছু বুঝতে পারতেছি না যে কি হচ্ছে, এটা কি হলো আমার সাথে, আমি কেন হচ্ছে। আমি এই প্রশ্নের উত্তর আমি মানে নিজে নিজে আমার বিবেককে করতেছি, আমার মনকে করতেছি, কিন্তু আমি পারতেছি না কাউকে প্রকাশ করে ওই মুহূর্তে ডাকতে। অনেকক্ষণ আমার এদিক দিয়ে আমার খাটের পিছন দিয়ে এদিক দিয়ে মানে মনে হচ্ছে যে হাঁটতেছে, এই ছায়াটা যাওয়া আসা করতেছে। মানে দোলনায় দোল খেলে যেমন একটা ব্যাপার থাকে, তো এইরকম মনে হচ্ছে যে উঠানামা করতেছে। আমি এত জোরে একটা চিৎকার দিয়েছি মা বলে, অনেক জোরে। আমার মা আবার দৌড়ে আসছে, কি হয়েছে মা, এরকম একটা ব্যাপার। আরে এরকম ব্যাপার তোর সাথে বারবার কেন হচ্ছে, বা মানে অনেক রাত পর্যন্ত দেখা যাচ্ছে মা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, আমার ছেলের কি হয়েছে, আমার ছেলেকে ভূতে ধরছে, জিনে ধরছে, এরকম একটা কথা, মানে কেমন যেন হয়ে গেছে। তো আমি মাকে ছাড়া আর তখন ওই রাতটা যেন আমি কাটাতে পারতেছি না। হঠাৎ করে আমাদের বাড়ির আমার টিউবওয়েলের কাছে একটা বেল গাছ আছে। এই বেল গাছটা আমার দাদা সেই সময় রোপণ করেছিল। তো এই বেল গাছের কাছে আমাদের হচ্ছে গ্রামের যে টয়লেট, এই টয়লেটটা ছিল আমাদের বেল গাছের কাছে। তো রাত্রে যখন আমি এই ঘটনাটা ঘটে গেল, কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হলাম, আমি রাত্রে ঠিক ওই বেল গাছটার কাছে আসলাম। আমি প্রাকৃতিক ডাকে বেল গাছটার কাছে যখন আসি, আসার পর আমি বসে আছি, আমার পাশে ধাপ করে একটা বেল পড়লো, আমার ডান পাশে এমন জোরে একটা বেল পড়লো, আমি উঠে গেছি, অথচ নাই, বেল নাই। আপনি যখন বসেছিলেন তখন বেলটা দেখছিলেন? বেলটা পড়ছে একবার স্পষ্ট, ধাপ করে উঠছে, বেলটা পড়ার শব্দে আমি উঠে গেছি, বেল নাই। আমি ঠিক বাম পাশে তাকিয়ে দেখি দুইটা সাপ, মানে দুইটা সাপ এমনভাবে মনে হচ্ছে যে একটা সাপের উপরে আরেকটা সাপ মানে বসে আছে, এভাবে একটু ছবল দিয়ে বসে আছে। আমি আবার চিৎকার করছি মা বলে, মা দৌড় দিয়েছে, কি হয়েছে, অথচ ওখানে বেলও নাই, ওখানে সাপও নাই, কি হচ্ছে আমি বুঝলাম না। তো আমার দাদা মসজিদের ইমামতি করেন, উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আমার দাদাকে মা ডাকলো ওই রাত্রে, দাদা আবার সেই আগের মতোই একটু ফু দিল, দিয়ে আমাকে অনেক দোয়া দরুদ পড়ে আমাকে মানে অনেক কিছু বুঝালো যে আসলে এগুলো কিছু না, এগুলো তোমার মনের ভুল, অনেক কিছু। কিন্তু আসলে কি এটা মনের ভুল? আপনি কি মনে হয়, এটা কি আমার মনের ভুল? আমার প্রথম অভিজ্ঞতা এটা হলো আমার নানা থেকে শোনা, নানার সাথে ঘটনাটি ঘটা। এটা নানা যখন যুবক বয়স ছিল তখন একটি মাছ নিয়ে ঘটনাটা। তো প্রতিদিনের মতনই আপনার সকালবেলা মুনি, যাদেরকে বর্তমানে আমরা কাজের লোক বলি, যে মুনিকে দিয়ে গরু নিয়ে পাঠাইছে হাল চাষ করতে, মানে জমিতে। তো নানা এরপরে অনেকক্ষণ পরে তাদেরকে আগে পাঠিয়ে দিছে। এরপর নানা যে বলছে যে আমি পরে যাব। এর 10টা সাড়ে 10টার দিকে নানায় বের হলো, খাওয়া দাওয়া করে হাতে মাছ ধরার জন্য যে টেটা বলে আমাদের গ্রামীণ বাংলায়, সেই টেটা নিয়ে বের হয়েছে, আর হাতে একটা পাজন। তো নানি আবার বলছে যে আসতে সময় যেহেতু বর্ষা শেষ, পুকুরেও পানি কমে আসছে, যে দেখো মাছ যদি থাকে টেটা দিয়ে পারলে ধরে নিয়ে আসো। তো নানা ওই কথা অনুযায়ী চলে গেল। সারাদিন কাজ করার পর, সারাদিন বলতে দুপুর 1টা পর্যন্ত কাজ করার পর মুনি আর গরু সহকারে বললো তোরা বাসায় যা, আমি কিছুক্ষণ পরে আসতেছি। তো তারা আইসা পড়লো। আসার পর নানা 1টার পরেই মানে দুপুর, যখন ঠিক দুপুর, তখন নানার যে পুকুরটা ছিল সেই পুকুরটা চারপাশ ঘুরছে, মাছ তখন ভাসে নাই, পায় নাই। তো তারপরেই নানার ভাইয়ের যে আরেক সাইড আছে যে পুকুরটা ছিল, ওই পুকুরের উপর দিয়ে যখন আসতেছিল সাইড দিয়ে, তখন ক্ষেত থেকে যে নালা কাটা বলা হয়, যে পানি নামে পুকুরের মধ্যে, ওই সাইডেই একটি বিশাল বড় কালীবাস মাছ বলে, বিশাল বড় সাইজের কালীবাস মাছ ভেসে আছে।
নানা এটা দেখে সাথে সাথে কোনো কিছু চিন্তা না করেই সাথে সাথে টেরা দিয়ে একটা ফার মারার কারণে একবারে মাটির সাথে গেঁথে যায়। কিন্তু নানা এটাতে অবাক হয় না, অবাক হয়েছে যে যখন ফারটা মারে তখন দুইটা শব্দ করে প্রচুর পরিমাণে। যে নানার জীবনে অনেক এক্সপিরিয়েন্স মাছ ধরার, যে মাছ এত শব্দ করতে পারে এটা কখনোই নানা কল্পনা করতে পারেনি। তো যখন মাছটা এই ধরনের শব্দটা করার পর তো এত পরিমাণে রক্ত উঠছে মাছটা থেকে যে একটা মানুষ কাটলে বা একটা গরু কাটলে এত পরিমাণ রক্ত উঠে না, যে এত পরিমাণে রক্ত উঠছে। নানা ওই রক্ত দেখে আর এই ডাক শুনে সাথে সাথে সেন্সলেস বলতে মানে হুশ হারায় ফেলে, জ্ঞান হারায় ফেলে। এরকমই প্রায় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর নানার জ্ঞান ফিরে যখন দেখে রক্তের সহকারে ওই জায়গাটা আপনার লাল হয়ে আছে কিন্তু মাছটা নেই। তো নানা আরও বেশি চিন্তিত হয়ে যায় যে হঠাৎ করে করলাম যে মাছটা গেল কোথায়, অথচ রক্ত ওই জায়গায় আছে। এই চিন্তা করতে করতে নানায় বাসায় আসে। বাসায় আসার পর আপনার নানিকে ফুল ঘটনাটা বলে যে এরকম আমার সাথে হয়েছে। তো নানির সাথে সাথে বলে যে কবিরাজের কাছে যাও। তো আমাদের এদিকে একজন কবিরাজ ছিল, ওনার কাছে গেছে। যাওয়ার পর বলল যে এরকম আমার সাথে এই ধরনের ঘটনাটা ঘটছে, মাছ নিয়েই সম্পূর্ণ বলার পর ওই কবিরাজ নানাকে বলল আচ্ছা সমস্যা নেই, আমি পরীক্ষা দিতেছি কি হয় এটা দেখতেছি। দেখার পর জানালো এটা একটা জিন ছিল যে বিশাল বড় আকৃতি মাছ ধারণ করে ওই জায়গায় উঠছিল, যেহেতু দুপুর টাইম। তো তখন নানা বললো তা এখন কি এটাকে নেক্সট টাইম আবার কোনো ধরনের কোনো ক্ষতি করবে কি না? হ্যাঁ বললো এটা তো ক্ষতি করবে, অবশ্যই ক্ষতি করবে, যেহেতু এটাকে তুমি আঘাত করছো। তো নানা এই চিন্তা করে পরে নানাকে কিছু পানি পড়া দিল, তাবিজ দিল যে এগুলো রাখেন সঙ্গে, কোনো সমস্যা হবে না। তাই এরকম করে 2-4 দিন 5 দিন 1 সপ্তাহ একটু ভালোই ছিল নানায়, যে আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো হঠাৎ করে একদিন রাতে নানা যখন ঘর থেকে বের হয় রাত প্রায় 11টা-12টা, আর ওই সময় তো গ্রাম অঞ্চল 7টা-8টা বাজলেই ফুল একবার স্তব্ধ হয়ে যায়। তো নানায় যখন 11টার দিকে বের হলো, 12টার দিকে বের হলো ওই ওয়াশরুমে যাওয়ার জন্য, তো তখন ওয়াশরুমে যেতেই দেখে যে একটা বিড়াল, কালো সাইজের বিশাল বড় বিড়াল নানার সামনে দাঁড়ায় আছে। তো নানা আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো, একটু শক্তিশালী ছিল, একটু উঁচা লম্বা সব কিছু নানায় দেখতে। তো নানা 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং অনেকগুলো সূরা কালামও জানতো, বা কীভাবে এগুলো থেকে বেঁচে থাকা যায় এরকমও কোনো কিছু জানতো আমার নানায়। তো সাথে সাথে এইগুলো দেখে নানা তো বুঝতে পারলো যে এত স্বাভাবিক যে বিড়ালগুলো বড় হয় এর থেকেও দ্বিগুণ বড়, এত বড় বিড়াল তো জীবনে কখনো দেখিনি। নানা ভাবছে যে ওটাই মনে হয় এরকমভাবে আমার সামনে এসে হাজির হয়েছে। তো নানার সাথে সাথে একটা গোল দাগ দিয়ে ওইখানে সূরা কালাম পরে ওইখানে দাঁড়ায় গেছে। একবার ওই বিড়ালটা একবার মাছ হয়ে যায়, আবার সাথে সাথে বড় বিড়াল হয়, আবার মাছ হয়ে যায়, আবার বিড়াল হয়। এই জাতীয় অনেকক্ষণ করতে করতে নানা কথা বলতেছে কিন্তু গলা দিয়ে সাউন্ড বেরোতেছে না, নানার এই একটা অবস্থা হয়ে গেছে। তো অনেকক্ষণ পর আধা ঘন্টা হয়ে গেছে, নানি বলল এখনো উনি আসতেছে না কেন, যে বের হলো এই ওয়াশরুমে যাওয়ার জন্য এখনো আসতেছে না কেন? তো নানিও কোনো কিছু না ভেবেই সাথে সাথে বের হয়, দেখে নানা দাঁড়ায় আছে। তা ডাক দিল পিছন থেকে, আর ওই জিনিসটাই গায়েব হয়ে গেছে। তো যে সাথে সাথে নানার জিজ্ঞেস করলো যে কি হয়েছে, এখানে কি করতেছেন এতক্ষণ ধরে, আবার গোল দাগ দিচ্ছেন কেন? এই ঘটনা আমার সাথে হইলো মাত্র। তো তারপরের দিন সাথে সাথে কবিরাজের কাছে গেছে। কবিরাজের কাছে যাওয়ার পর যে নানাকে বলল যে নানা বলল যে আমার সাথে এই ধরনের ঘটনাটা ঘটছে আবারও, যে একটা বিড়াল এসে একবার মাছ হয় একবার বিড়াল হয়, এটা থেকে তো আমি কিছুটা বাইচে আছি, এখন এটা থেকে আমি কিভাবে মুক্তি পাবো? তো কবিরাজ বলল যে পরীক্ষা করে ওই জিনকে যে ডাকাইছে যেমনি হোক কিসের মাধ্যমে, উনি তো অনেক একটু ভালো কবিরাজ ছিল, ডাকানোর পরে বলল যে ও আমাকে আঘাত করছে, এখন এর প্রতিশোধ নিমো, আর না হয় ও আমাকে ভোগ দিতে বল, যে জিনে যেটা বলে যে ভোগ দিলে আমি চলে যাব। তো নানা ওই অনুযায়ী অনেক মানে যে যা বলছে, হাঁস লাগবে, মুরগি লাগবে, তারপর বিভিন্ন কিছু ভোগের যে জিনিসগুলো আয়োজন করা হয় ওই জিনিসগুলো দিতে, তাহলে কোন জায়গায় দিতে হবে ওই বলে দিছে, যে জায়গায় আমাকে আঘাত করছে ওই জায়গায় দিতে হবে। তো ওইখানে দেওয়ার পর নানার ওই ঘটনাটা আর কখনো ঘটে নেই। এই ছিল আমার ঘটনা প্রথম। হঠাৎ করে দেখি কি যে দুই জমির মাঝখানে যে একটা আইল থাকে, সেই আইলের মাঝখানে একটা লাশ শুয়ে আছে, পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছে। তো আমি একদম কাপড় মোড়ানো,
সাদা, অনেক ভয় পাইছি আমি। তো আমাদের দেশগ্রামটা হচ্ছে সবসময় একটু অন্ধকার অন্ধকারই থাকে, যত মানুষই থাক তবুও দেশগ্রামে জঙ্গল বেশি, বাঁশঝাড় বেশি, একটু অন্ধকার অন্ধকার থাকে সব সময়। সব জায়গায় তো আর লাইটটা ব্যবহার করা হয় না। তো আমি যখন বাড়িতে যাই আমি একটু ভয় পাই, সবসময় ছোটো থেকে একটু ভয় পাই ভৌতিক বিষয়গুলোকে। তো সবাই কারেন্ট নাই, 2 দিন যাবৎ এই ঝড় তুফানের জন্য কারেন্ট চলে গেছে। তো 2-3 দিন কারেন্ট আসে না। না আসার পরে তো অনেক গরম নামছে রাত্রের বেলা। তো সবাই উঠানের ভিতরে চালা দেওয়া আছে, তো ওখানে টেবিল আছে। তো আমার খালুর বাসায় গেছি, তো ওনারা রান্না করছে। তো আমাদের ঘরে মাত্র গেছি, কিচ্ছু রান্না করেনি। তো ওখানে খেতে হবে খালা বলছে। তো ওখানে গেছি, যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি। করে খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আমি আমার প্রচণ্ড প্রস্রাবের চাপ দেয়। তো আমি তো অতটা ছোট না যে আমার সাথে কেউ বের হবে বা আমার সাথে কেউ যাবে। আর রাত্রে অতটাও ওরকম টাইম হয়নি, মাত্র 9টা 9:30 এরকম বাজে। তো আমি আমার মাকে বলতেছি যে আম্মু আপনি যে একটু এখানে দাঁড়ান, আমি প্রস্রাব করব। তো মা আমাকে অনেকগুলো গালাগাল করলো যে এত বড় একটা ছেলে, তুমি এখানে প্রস্রাব করবো, আমাকে দাঁড়াতে হবে কেন? তো আমি আর কিছু বলার মতো সাহস পাইনি মাকে, আমি অনেক ভয় পাই তাকে। তো আমি একা একা যেয়ে পাশে অল্প একটু দূরে, সামান্য একটু পার্থক্য, তো আমি ওখানে যে প্রস্রাব করতে বসি। যখন প্রস্রাব করতে বসি তখন চোখ তো আটকানোর মতো জিনিস না যে চোখ আমি আটকায় রাখবো, ওদিকে যাবে না। তো হঠাৎ করে দেখি কি যে জমির মাঝখানে যে একটা আইল থাকে, সেই আইলের মাঝখানে একটা লাশ শুয়ে আছে, পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছে। তো আমি একদম কাপড় মোড়ানো, সাদা, অনেক ভয় পাইছি আমি। দেখার পরে ভয় পেয়ে আমি প্রস্রাব সহ দাঁড়ায় গেছি। আর প্রস্রাব আমার সম্পূর্ণ ক্লিয়ারভাবে হয়নি। তো দাঁড়ায় গেছি আর ভয়ও পাচ্ছি, কাউকে বলতেওছি না। তা আমার রাত্রে ভীষণ জ্বর, আমি অসুস্থ হলাম। তো আমি আবার ঢাকায় ছোট থেকে বড় হয়েছি। এখানে আমার সবসময় একজনই ডাক্তার আমার চিকিৎসা করে, ডক্টর অরুণচন্দ্র মদক। তো উনি অনেক ভালো ডাক্তার, আর ওনাকে ছাড়া আমার কোনো চিকিৎসা আমার আম্মু করে না। তো তখন মা আমাকে ঢাকা নিয়ে আসে। নিয়ে আসার পরে ডাক্তার দেখায়, অনেকগুলো ডাক্তার দেখায়, 4-5 জন ডাক্তার দেখায়। আমি প্রায় 1-1.5 মাস যাবৎ অনেকগুলো ডাক্তার দেখাই, কিন্তু কোনো মতে আমার জ্বর বা আমার শরীরের দুর্বলতা কোনোটাই কাটে না। তা আমি এভাবে এক একজন ডাক্তারের কাছে যাই, যে ওষুধ দিচ্ছে খাচ্ছি, যে যেটা বলতেছে সেটাই করতেছি, কিন্তু আমি তো সুস্থ হচ্ছি না। তখন মোবাইলটা সচরাচর সবার কাছে নাই। মোবাইলটা তো ওই এন্টিনিয়ার সিস্টেমে মোবাইল করা হতো আগে, তো সবার হাতে হাতে মোবাইলটা নাই। তো আমার যখন আমার নানা বাড়ি থেকে নানু আমার ফোন দিছে যে তুই তো গ্রামে আসছিলি, তুই কি কোনো ভয় পাইছিলি? তা আমি আবার আমার নানুকে অনেক ভালোবাসি, আর নানুর সঙ্গে কোনো দিনও একটা মিথ্যা কথা বলার আমার কোনো প্রয়োজন হয় না, তার কারণ তাকে আমি ভয় পাই না। আর আমার মাকে ভয় পাই, তার জন্য হয়তো তার কাছে মাঝে মধ্যে মিথ্যা বলা লাগে। তা আমি নানুর কাছে বলি হ্যাঁ আমি ভয় পাইছি। তো বলতেছে তুমি ভয় পাইছে কি দেখে? তো আমি বলছি নানু আমি এরকম একটা লাশ দেখছিলাম, তো তুই আমাকে বলবি না? তো আমি বললাম আমি বলবো, যে মা ছিল তো, আমি মার ভয়ে কিছু বলিনি। তো তখন নানু মাকেই বললো যে ও ভয় পাইছে, ওকে শহরে কোনো ডাক্তার ঠিক করতে পারবে না, চিকিৎসা করতে পারবে না, ওকে বাড়িতে নিয়ে আসো। তা আমাকে বাড়িতে মা আবার নিয়ে যায়। নিয়ে যেয়ে আমাকে একজন করে অনেক কবিরাজ দেখায়, কিন্তু ওই সব কবিরাজই বলে যে হ্যাঁ আমি ঠিক করতে পারবো, কিন্তু সে আর আমাকে ঠিক করতে পারে না। সকালবেলা আমি যদি সুস্থ হয়ে যাই, তো আবার বিকালবেলা অসুস্থ হয়ে যাই, আবার যদি বিকালবেলা সুস্থ হই, রাত্রে 10টা-11টার পর আবার অসুস্থ হয়ে যায়। মানে মোট কথা হচ্ছে একটা দিন আমার কোনো ভালো হওয়ার কোনো রাস্তা নেই, কোনো একটা আশার আলো আমি দেখতে পাই না। তারপর এক পর্যায়ে নানু আমাকে সকালবেলা ভোরবেলা একটা ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। আমাকে 2 জনে হাতে ধরে, আমার কাঁধে ধরে নিয়ে যায়। আমি তো দাঁড়াইতেও পারি না, আর আমি বসে থাকতেও পারি না, আপন ইচ্ছায় ঢইলে পড়ে যাই।
অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। তখন নিয়ে যায়, তো ওই ইমাম সাহেব গ্রাম প্রতিবেশী হিসাবে নানা হয়, তো উনি আমার মুখে কতগুলো থুতু ছিটায় দেয় সকালবেলা, ভোরবেলা। তো আমি বলতেছি, না না, এটা আপনি কি করলেন, থুতুগুলো আমার মুখে দিলেন কি জন্য? তো উনি বলতেছে যে দেখ, আমাদের এগুলো সবসময় পাঠ করা থাকে, তুই মাইন্ড করিস না। তো আমি বলছি মাইন্ড তো করবো না, কিন্তু থুতু দিলে কি আমি সুস্থ হয়ে যাব? তো বললো যে হ্যাঁ, আমাদের মুখে এগুলো না, মাত্র নামাজ পড়ে বের হয়েছি, সবসময় এগুলো পাঠ করা থাকে, তুমি চিন্তা করিস না। না, নানুকে একটা প্লেট আনতে বললো, নানু প্লেট নিয়ে গেল। ওই প্লেটটার ভেতরে অনেক কিছু লিখে দিল, আরবি অক্ষর অনেক সুরে টুরে লিখে দিল, বললো যে এগুলো ওকে ধুয়ে ধুয়ে 7 দিন খাওয়াবা। তো আমি বলতেছি যে আর কিছু লাগবে? তো বলতেছে না, আর কিছু লাগবে না। তা আবার আমাকে সবাই বাসায় নিয়ে আসলো। ওই যে আমি এগুলো 7 দিন ধুয়ে 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 আস্তে আস্তে করে খাচ্ছি। পানিটা শেষ হওয়ার আগে আবার ওটার সাথে পানি মিশিয়ে নিচ্ছি, কিন্তু আমি সুস্থ হওয়ার কোনো সিস্টেমই নাই আমার কাছে যে আমি সুস্থ হব। আমি কোথাও কোনো কিছু কুলকিনারা পাচ্ছি না যে কেউ আমাকে সুস্থ করতে পারবে। তো সবাই এক পর্যায়ে বলতেছে যে না, ও হয়তো বাঁচবে না, হয়তো মারা যাবে। তো সব কবিরাজ, 2-4 জন কবিরাজ তো সবাই গেল। তো আমার খালু বলতেছে যে আম্মা, আপনি ওকে কি ওষুধ এনে দেন, কার কাছে নিয়ে যান, কোন কবিরাজের কাছে, অসুস্থ হয় না, তো আমাকে আপনি টাকা দেন, আমি আপনাকে ওষুধ এনে দিচ্ছি, ওকে সুস্থ করে দেবো আমি। তখন আমার নানু তাকে টাকা দেয়, সে দামি দামি একগুলো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নিয়ে আসে, নিয়ে এসে আমাকে খাওয়ায়। ওই আধা ঘন্টা 1 ঘন্টা সুস্থ থাকি, আবার যেরকমটা সেম ওই রকমই হয়ে যায়, কোনো লাভ কিচ্ছু হয় না। তো আমার একটা মামা বিদেশ যাবে, দুবাই যাবে, তো আমাকে ও অনেক ভালোবাসে। তো আমাকে বলতেছে, বাবা তুমি তো আমাকে রেখে আসার কথা এয়ারপোর্টে, তো তোমাকেই তো মানুষ 2-1 জন নিয়ে যাওয়া লাগে, তুমি আমার সাথে কিভাবে যাবা? তাই বলতেছে, মামা আপনি যান, যদি কখনো যদি বেঁচে থাকি তো অবশ্যই দেখা হবে, আর যদি বেঁচে না যদি থাকি তাহলে তো অবশ্যই দেখা হবে না, তার জন্য আমার কোনো আফসোস থাকবে না, আমি অসুস্থ, আপনি একাই যান। তখন মামা আমাকে বলল যে আমার কাছে একজন কবিরাজ আছে, তোমার ছোট মামার চিকিৎসা, হাঁপানি রোগের চিকিৎসা উনি করে, তো আমি ওনার কাছে একবার নিয়ে তোমাকে দেখতে চাই। তো মা বলতেছে যে দেখতে চাও, কতজনই তো কত কিছু করলো, যাও তুমিও তোমার চেষ্টাটা করে দেখো, সুস্থ হলে তো হলোই। তো সবাই তো কান্নাকাটি করে, কারণ আমি আমার ফ্যামিলিতে একটাই ছেলে। তো তখন ওই মামা আমাকে ওনার সাথে করে দুপুর টাইমে নিয়ে যায় ওই কবিরাজের বাড়িতে। নিয়ে যে কবিরাজের ওখানে অনেক ভিড় ভাট্টা থাকে, অনেক মানুষজন বেশি, উনি অনেক ভালো কাজ করে, তো যার জন্য ওনার কাছে আমাকে নিয়ে যায়, উনি আসে না। তো নিয়ে যাওয়ার পরে কবিরাজে বলতেছে তুমি কি দেখছো, কি দেখোনি, সব কিছু জিজ্ঞেস করতেছে। তা আমি এরকম এরকম বললাম যে দেখেন, আমি তো প্রসাব করতে বসছি, তা আমি হঠাৎ করে চোখ দুটো সামনে গেছে, দেখি জঙ্গলের মাঝখানে একটা লাশ শুয়ে আছে, আইলের মাঝখানে। আমি তো ভয়ে দাঁড়ায় গেছি প্রসাব সহ। তো উনি বলতেছে যে তুমি তো ভুল করছো। কি ভুল করলাম? যে তুমি ভয় পেয়ে তুমি আজকে মৃত্যুর শেষ প্রান্তে চলে আসছো, যে এখন তোমার মৃত্যুটাই শুধু বাকি আছে, তোমার আর কোনো কিছু নাই, সব শেষ। আর তুমি যদি ভয় যদি না যদি পেতা, তাহলে হয়তো তোমার জন্য অনেক ভালো কিছু হতো। কেন? উনি তখন বলল যে কোনো খারাপ কোনো জিনিস, সে জিন হোক বা ভূত হোক বা কিছু হোক, যে খারাপ শয়তান, সে কখনো পশ্চিম দিকে মাথা রাখবে না আর পূর্ব দিকে পাও রাখবে না, সে উল্টাটা। কারণ পশ্চিম দিকে আমাদের কাবা ঘর, আমরা পশ্চিম দিকে সেজদা করি, পশ্চিম দিকে আমাদের লাশ দাফন করা হয়, মাথা রাখে, ওদিকে কোনো শয়তান জিনিস মাথা রাখবে না। তো তুমি ভয় পেয়েছো, ওটা ভালো কিছু ছিল, তুমি ভয় পেয়েছো, তুমি ভুল করছো। তো তখন আমি বললাম যে যাই হোক, আমি তো আর এত কিছু জানি না, তো আমি যেটা বুঝি সেটা তো হয়তো হয়নি, আমি ভয় পেয়ে গেছি, যার জন্য তো এরকম হয়েছে।
তো বলছে ঠিক আছে, আমি তোমার চিকিৎসা করব, তুমি আশা হারায়ও না, তুমি আশা রাখো, আমি তোমাকে ঠিক করে দেবো। তো এরকমভাবে উনি আমরা রোববারে যাই। তো উনি বলে যে তুমি তো হঠাৎ করে আসছো, আমাকে তোমার 1 সপ্তাহ 6-7 দিন সময় দিতে হবে। আমি সামনের শনিবারে তোমার আমি চিকিৎসা করার জন্য তোমার বাড়িতে যাব। তুমি এই 6-7টা দিন একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকো। আমি বাড়িতে যাই। মানে একটা মানুষ যদি বসে থাকতে, হাঁটাচলা তো বাদ, একটা মানুষ যদি বসে থাকতে যদি পারে, তাহলে তো তার বেঁচে থাকা না থাকা একই কথা। তো আমি তো আপন ইচ্ছায় ঢইলে পড়ে যাই, আমাকে কেউ ধরতেও হয় না, আর কেউ সাপোর্টও করে। আমার সবসময় একটা লোক আমার কাছে থাকাই লাগে, নয়তো আমি থাকতে পারি না। তখন ওই কবিরাজ আসে আমাদের বাড়িতে। আমার শরীরে তখন প্রতিদিনই প্রায় 110-এর উপরে জ্বরই থাকে। তো মা আমার মাথায় পানি ঢালতেছে, আমি বিছানায় শুয়ে আছি। কবিরাজ আসে, এসে আমার মাকে বলে যে আপা, আপনি একটু এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি আনেন কল থেকে। তো মা তখন দৌড়ায় যায়, বলে যে আপনি পারবেন ওকে ঠিক করতে? তো উনি আশা দেয় যে আমি চেষ্টা করি, দেখি কি করতে পারি। তখন মা ওনাকে বলে যে আপনি যদি ওকে ঠিক করে যদি দেন, তা আপনি আমার কাছে আমার সাধ্যমতো যা চাইবেন আমি আপনাকে তাই দেব, শুধু আপনি ওকে ঠিক করে দেন, কারণ আমার একটা ছেলে। তখন কবিরাজ বলে যে আপনি 1 গ্লাস পানি আনেন, আমি বাকিটা দেখতেছি। তো মা তো মাথায় পানি দিচ্ছে, আর মা 1 গ্লাস পানি এনে দেয়। তো ওই পানিটার উপরে সে কি একগুলো দোয়া দরুদ পরে ফু দেয়। ফু দিয়ে ওই ভিজা মাথার ভেতরে মার ওই আনা পানিটা আমার মাথায় ঢেলে দেয়। ঢেলে দেওয়ার পরে একটা তাবিজ উনি ওখানেই বসে লেখে আমার কোমরে একটা তাবিজ ছিল, ওটা ফালাই দিয়া ওটা ভইরা দেওয়ার প্রায় 10 মিনিট বা অতিরিক্ত হলে 15 মিনিট আমি এই যে 6 মাসের অসুস্থ একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। আমার শরীরে কোনো দুর্বল আছে, না খাওয়ার জন্য যেটা দুর্বল হয়েছে আমার ওইটা আছে, কিন্তু ভৌতিক যে বিষয়টার জন্য যে দুর্বলতা বা পড়ে যাচ্ছি বা জ্বর কোনো মতে আমার শরীর থেকে যাচ্ছে না, এগুলোর কোনো কিছু আর থাকে না। কিন্তু উনি আমাকে শুধু একটা কথাই বলে যে তুমি তোমার সামনে যদি আর কখনো যদি এই বিষয়গুলো যদি আসে, তুমি কখনো ভয় পাবা না, তুমি মনে সাহস রাখবা, তাবিজটা তোমার সাথে রাখবা, আর সবসময় দোয়া দরুদ পড়বা, তাহলে কখনো শয়তান তোমার পাশে আসে ভিড়তে পারবে না। আমি বলছি ঠিক আছে। তো উনি এগুলো বলার পরে আমি আরও প্রায় 10-15 দিন বাড়িতেই ছিলাম সুস্থ হওয়ার জন্য। তো দেখলাম যে না, আর কখনো আমাকে আর কেউ ডিস্টার্বও করে না, আমার কাছে আর কোনো ভয়ও লাগে না। আমরা আগে যেটা দেখতাম যে সবাইকে নিয়ে আমাদের পরিবারের বা বাইরে থেকে কোনো মেহমান আসলে ভৌতিক অনেক গল্প বলতো, বা এর মধ্যে অন্যান্য অনেক গল্প থাকতো। একটা সময় সময়টা ছিল এরকম যে আমার মামার বাড়িতে আমার মামার প্রথম একটা মেয়ে হয়েছে। তো মেয়েটার হঠাৎ করে একদিন রাতে বেশ কান্নাকাটি শুরু করে। তো তো তারপর দেখা যায় যে আমরা পাশের একটা কবিরাজ ছিলেন, তো ওনাকে ডাকার জন্যই আমি আর নানা বাড়ি থেকে বের হই। এবং যেটা বলেছিলাম যে আমার যে গ্রামের যে নদীটাতে দেখা যেত যে অনেক সময় এই মানুষের অবৈধ কর্মকাণ্ডের জন্য যে সন্তানগুলো ছিল তাদেরকে ওইখানে ফেলে রাখা হইতো। অনেক সময় আমরা দেখতাম যে সেগুলো কুকুর ছিঁড়ে খাচ্ছে, বা বর্ষার সময় দেখা যাচ্ছে যে নদীতে মাছ ধরতেছে, তো হঠাৎ করে কোনো না কোনো একটা জালে ওই মাসুম শিশুটা চলে আসতেছে, এরকম হতো। এবং যখন আমরা বের হচ্ছিলাম ঠিক ওই সময়ই একটা ঘটনা ঘটে যায় আমাদের সাথে। সেটা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে বের হলেই পাশেই তো নদী বলেছিলাম, এবং সাথেই একটা ব্রিজ। তো আমি নানা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন মোটামুটি রাত 11:30 থেকে 12টা এরকম। তো আমরা যখন বের হই, সামনে থেকে একটা কুকুর প্রচণ্ড বেগে দৌড়াচ্ছিল আর ঘেউ ঘেউ শব্দ করতেছিল। তো আমি আর নানা দুজন মিলে হাঁটা শুরু করি, কিন্তু ব্রিজটা ঠিক যখনই ক্রস করব, ব্রিজের
ঠিক এক পা সামনে দিতেই পিছন থেকে একটা বৃদ্ধ লোকের কান্নার শব্দ ভেসে আসে। তো এবং বৃদ্ধ লোকের কান্নার শব্দের সাথে সাথেই ঠিক এইটা থেমে যাওয়ার সাথে সাথেই আবার একটা বাচ্চা মনে হচ্ছে যে খিলখিলিয়ে হাসতেছে, এরকম একটা শব্দ। তো আমি তখন একটু গুটুসুটু খেয়ে যাই, নানা জাস্ট আমার কাঁধে হাত দেয়, আমি তখন আর পিছন দিক ফিরি না। তো দেখা যায় যে পরে আমরা ওই কবিরাজটাকে ডেকে এনে ওই দিনকার মতো ওই ঝাড়ফুঁক যা কিছু ওনার দেওয়ার ছোটো বোনকে দেয়, তারপর ওর কান্নাটা থেমে যায়। এটা ছিল ওই দিন রাতের ঘটনা। এবং পরবর্তীতে আমার দুই ফ্রেন্ডের সাথে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা ছিল এরকম যে ওরা তো যে বলেছিলাম তখন এসএসসির সময়, তো ওরা এই মসজিদের মিনারা থেকে পড়াশোনা করত। ঠিক মসজিদের যে টয়লেটটা ছিল ওইটা মসজিদ থেকে বেশ দূরে ছিল, আর ঠিক যে বটগাছটা ছিল বটগাছটার ওই দিকেই। তো ওরা আবার বেশ একটু দুষ্ট প্রকৃতির ছিল, দেখা যেত যে একা একাই সাহস করে অনেক কিছু করে ফেলতে পারতো। তো মাঝরাতের দিকে আমার এক ফ্রেন্ড হচ্ছে ওয়াশরুমের দিকে যায়, একা একাই গিয়েছিল, সাথে অন্য ফ্রেন্ডকে আর নেয় না। তো এমন একটা পরিস্থিতি হয়েছিল যে চালের উপরে কেউ ঢিল দিচ্ছে, তো প্রতিনিয়ত ঢিলের শব্দ হচ্ছে। তো ও এটা আর আমলে নিচ্ছে না, কারণ দেখা যাচ্ছে যে আমি একটু দুষ্টামি করতাম ওদের সাথে, যেহেতু ওরা মিনারায় থাকতো। ওদের মাঝে মাঝে চালে গিয়ে যখন আমি রাত করে মানে 9টা-10টার দিকে আসতাম, আসার সময় দেখা যেত যে ওদের চালের উপরে একটা ঢিল দিয়ে আসতাম। তো ওরা এটা বুঝতে পারতো যে প্রতিনিয়ত আমিই করছি। তো ওই দিনও ওরকম একটা ধারণা ছিল হয়তো আমি এরকম করছি। তারপর ও এটা ভেবেই ওর জরুরি কাজ সম্পাদন করে চলে আসে। এসে আমার যে আরেক ফ্রেন্ড ছিল ওকে জিজ্ঞাসা করে যে তোমরা ওইখানে গিয়েছিলা কিনা। তো ওই ফ্রেন্ড বলে যে না, এরকম তো কিছু হয়নি। তো পরে ওরা ভাবে যে তাহলে মনে হয় ফরিদ এরকম কিছু করছে কিনা। তো ও ওই ঘটনাতে ভয় পায়, যখন বলছে যে ও যায়নি, তখন ওরা দুজন মিলে যেটা করছে, আমার কাছে আসার চিন্তা ভাবনা করতেছে। মসজিদের সাথে আমার বাড়ি ছিল, তো ওরা বলছে তাহলে চল ফরিদের সাথে কথা বলি, ও প্রত্যেক দিন এরকম দুষ্টাইম করে, আজকে তো আমি খুব ভয় পাইছি। তো আমার একটা ফ্রেন্ড বলছে যে ঠিক আছে, তো তুমি যাও, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি কথা বলে আসো, রাতের বেলায় দুজন গিয়ে না যাওয়াটাই ভালো। তো যে ফ্রেন্ডটা ভয় পাইছিল ওই ফ্রেন্ডটাই আমার সাথে কথা বলার জন্য আসছে, এটা আমি পরে জানতে পারছি আর কি। ও যখনই আমাদের গেটের ঠিক সামনে এসে দাঁড়াইছে, ওর পিছন থেকে কেউ একটা যাচ্ছে, এইটা আমার আবার পিছনের যে ফ্রেন্ডটা মানে যে ফ্রেন্ডটা দরজাতে দাঁড়িয়েছিল ও খেয়াল করছে। এখন ও ওকে ডাকও দিতে পারছে না, আবার গেটটা যেহেতু রাতে লক ছিল ও ওইদিকে লক করতেছে, পিছনে গিয়ে সাদা মতো একটা জন্তুর মতো কিছু একটা ওর পিছনে ঠিক দাঁড়ায় আছে। এটা দেখে ওই ফ্রেন্ডটা যখন আবার ওকে ডাক দেয়, তখন ও পিছনে ফিরে দেখে কিছু নাই। তো আমার ওই ফ্রেন্ড আবার দৌড়ে আসে আমাদের গেটে নক করে আমাদের ওইখানে যখন আসে আমাকে জিজ্ঞাসা করে যে আমি গত রাতে এরকম মানে ওই রাতে কি গিয়েছিলাম কিনা বা আমি কখন বের হয়েছি। আমি তো বলি যে না, আজকে তো আমি বের হই নাই। তো ওরা তারপর আর ওই দিন রাতে আমাদের ওইখান থেকে যায় না, ওখানেই থাকে। তারপরের আর যে ঘটনাটা হয়েছিল, ওই দিন রাতে ওরা তো আমাদের সাথেই ঘুমালো। তার ঠিক 2-3 দিন পরেই নদীর পাড়ে, তখন বর্ষাকাল ছিল, ওই অনেক রাত করে সবাই মাছ ধরতো নদীতে আর কি। তো প্রতিনিয়ত যেভাবে সবাই মাছ ধরে ওইভাবে মাছ ধরে। তো ওরা দুজন মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে দুজন মিলেই বের হয়েছে। তো দেখতেছিল যে কেউ একজন নদীতে মাছ ধরতেছে। তো এইটা দেখার জন্য আমার দুই ফ্রেন্ড সামনে যায়। সামনে গিয়ে দেখে যে কেউ একজন নদীতে মাছ ধরতেছে, কিন্তু তাকে কেউ চিনে না। মানে নর্মালি ওই জাল দিয়ে যে মাছ ধরতো সেই লোকটা ওইটা না। তারপর ওরা পিছনে গিয়ে দাঁড়ায়, অনেক সময় মাছ দেখার পর আমার এক ফ্রেন্ড বলতেছিল যে চাচা আমি একটু জাল দিয়ে মাছ ধরি। তো লোকটা কোনো কথা বলে না, একদমই চুপচাপ। পরে উনি শুধু জাল তুলতেছে এবং ফেলতেছে, মানে মাছ ধরার জন্য যে অপেক্ষা করাটা সেইটা সে করতেছে না। হঠাৎ করেই জালটা যখন ওই অনেকবার এরকম করতেছে, তো ওদের একটু সন্দেহ লাগে ঘটনা কি, জালেতে কিছু দেখাও যাচ্ছে না। তো হঠাৎ করে ওই লোকটা জালটা ছেড়ে দিয়ে একটু পাশে দাঁড়াইছে, কোনো কথা নাই, একদম চুপচাপ। একটা ফ্রেন্ড যেই জালটা টান দিছে
জালটার টান দেওয়ার সাথে সাথে নিচ থেকে দেখতেছে যে ওই যে লোকটা জাল ফেলতেছিল সে লোকটাই জালেতে বসে আছে, কিন্তু জালেতে কোনো ওয়েট নাই। আবার পিছনে পাশে তাকাইছে, দেখছে যে ওই লোকটাও নাই। তো ওইখানে পরে আমার যে ফ্রেন্ডটা জাল তুলতেছিলেন ওইখানেও সেন্সলেস হয়ে যায় এবং এই ঘটনাটা এখানে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে ওকে আমরা সবাই নিয়ে আসি। এরকমটাই ছিল ঘটনা। হ্যাঁ, এই ঘটনাটা হচ্ছে যে এই নানুর কথা বললাম, জি ওই নানার হচ্ছে আপনার সেজো ছেলে। জি। আমি আসার সময় উনি ঘটনাটা বললো, আমাকে বলছে যে স্টুডিওতে বলার জন্য। তো উনি হচ্ছে আপনার 71 প্রতিদিন একটা হচ্ছে ছিল, পত্রিকা ছিল, যেটা এখন উঠে গেছে। ওইটার ছিল আর কি, সাংবাদিক ছিল উনি। তো উনি মাগুরা জেলাতে ওনার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের মেয়ের বিয়েতে যায় আর কি। ওখানে বিয়েতে যাওয়ার পরে হঠাৎ করে হচ্ছে আপনার অনুষ্ঠানের মাঝখানে মেয়ে উল্টাপাল্টা বকা শুরু করে আর কি। উল্টাপাল্টা বকতেছে, যেই সামনে যায় তারে ধরে পিটায়, মারে। তো মামা যেহেতু ওনার বাবা থেকে এক্সপিরিয়েন্স, উনি বুঝতে পারছে যে এখানে কিছু একটা হয়েছে আর কি। তারপরে উনি বলে আচ্ছা আমি একটু হ্যান্ডেল করি, আমি দেখি বিষয়টা, সবাইকে বলে। সবাই ওনার কথা করে। উনি মেয়ের সামনে যায়, যে কেনো আঙুলটা বলেছিলাম যে কেনো আঙুল ধরলে ওরা কথা বলতে পারে, কথা বলে আর কি, আটকায় যায়। তো কেনো আঙুল ধরে মেয়ের কেনো আঙুল ধরার পরে আপনার জিন কথা বলা শুরু করে। কথা বলা শুরু করলে আপনার ওই মামা উনি জিজ্ঞাসা করে যে কিসের জন্য ধরছে, কি আসে বিষয়। এটা বললে বলে যে আমার শরীরের উপর প্রস্রাব করে দেয়। এটা হচ্ছে টয়লেট থেকে ধরছে, মেবি ওনারা গেস্ট করে আর কি। মেয়ের যখন টয়লেটে গেছে, প্রস্রাব করার পরে প্রস্রাবটা গায়ে লাগছে শয়তানদের। লাগার পরে ওখান থেকে ধরছে, বলে যে ওখান থেকে ধরছি। তো মামা কি করে, আপনার দোয়াটাও পড়ে কেনো আঙুল বাঁধার পরে দোয়া পড়ে আপনার ওই যে আপনার গ্রামের ভাষায় ওই যে গরুর যে লাঠি, গরু পিটানোর যে লাঠিটা, ওই লাঠি নিয়ে বসে সন্ন্যাসীর মতো মেয়েকেও বসতে বলে আর কি। সন্ন্যাসীর মতো বসে দুই পায়ের দুই রানে বেরোনো শুরু করে আর কি। অনেক বেরোয় এবং গালাগালি করে। গালাগালি করার পরে বলে আপনি আমাকে পিটাচ্ছেন কেন, আপনি আমার মেরেন না, আপনি আমার উস্তাদের মতো। তো বলে আচ্ছা তোর নাম কি বল। অনেক জিজ্ঞাসা করার পরে নাম বলে নাই। বলছে আচ্ছা তোর বয়স কত, বলছে আমার বয়স 1300 বছর। বলার পরে অনেক পিটায় মামা। পিটানোর পরে আপনার বলে আচ্ছা আমি চলে যাব, থাকবো না, আমি চলে যাব, আপনি আমার পিটায়েন না। এরপরে বলে যে মেয়ে কয় ডাকে কথা বলবে বল। বলছে যে 10 ডাকের পরে কথা বলবে। এরপরে মামা আবার পিটানো শুরু করে, কেন 10 ডাকের পরে কথা বলবে বলে। এরপরে পিটাইতে আবার অনেকক্ষণ পিটায় এবং গালাগালি করে। অনেক গালাগালি করার পরে বলে আচ্ছা না 5 ডাকের পরে চলে যাবে। তারপরে মামা পিটায়, বলে না 1 ডাকেই মেয়ে কথা বলতে হবে। এরকম অনেক করার পরে অনেক পিটায় মামা, রানের উপর অনেক পিটানোর পরে আপনার বলে আচ্ছা আমি 1 ডাকেই চলে যাব, 1 ডাকেই কথা বলবে মেয়ে, আমি চলে যাব বলে আর কি জিনটা। বলার পরে মামা দোয়া কালাম পড়ে। এর মাঝখানে কি হয়, মামা হচ্ছে অজু অবস্থায় ছিল যখন এই ইয়াটা করে, মামা অজু অবস্থায় ছিল। হঠাৎ করে মাঝখানে মামার অজু ভেঙে যায়। যাওয়ার পরে এই জিনটা বুঝতে পারে যে অজু ভেঙে গেছে, তো মামার ক্ষতি করার চেষ্টা করে মাঝখানেই। মামাও বিষয়টা বুঝতে পারে, বোঝার পরে সবাইকে বলে আচ্ছা আপনারা ঘরে ছিকল আটকে রাখেন, একটু ধরে রাখেন, আমি অজু করে আসি। এর মাঝখানে যারা ধরে রাখছিল ওদেরকেও ইচ্ছা মতো পিটায় মামারে ক্ষতি করতে চায় আর কি মাঝখান দিয়ে। তো মামা তাড়াতাড়ি করে অজু করে আসার পরে আর কিছু করতে পারে না মামারে। তারপরে উনি ঝাড়া ফোঁকা করার পরে বলছে আচ্ছা আমি চলে যাব, থাকবো না। তো মামা ওইখান থেকে বাড়ির মাঝখান থেকে আপনার রাস্তায় নিয়ে চলে আসে। মেয়েটাকে রাস্তায় নিয়ে আসার পরে পাশে হচ্ছে আম গাছ, বলে আচ্ছা তুই যাওয়ার সময় এই আম গাছের একটা ডাল ভেঙে তারপরে যাবি, তুই যে যাচ্ছিস সেটার প্রমাণ দেখিয়ে যাবি। তো
মেয়েটাকে যে রাস্তার উপরে শোয়ায় রাখে, তো ওইখান থেকে যাওয়ার সময় অনেক সজোরে একটা গাছের ডাল ভেঙে তারপরে জিনটা চলে যায়। যাওয়ার পরে মেয়েটা আর কি স্বাভাবিক হয় ওখান থেকে। আমার কাছে ঘটনাটা এটা হচ্ছে বরিশাল মুলাদির একটা ঘটনা। আমার এক চাস্তো ফুপুর সাথে ঘটে যাওয়া কাহিনী এটা। ওনার নামটা আমি বলতে চাচ্ছি না। ফুপুর অন কাইন্ড অফ হবি ছিল মাছ ধরা, যেটাকে আমরা গ্রাম বাংলায় বলি যে বড়শি দিয়ে মাছ ধরা। ওনার খুব পছন্দ এটা যে উনি বড়শি দিয়ে মাছ ধরতো। ইভেন মাছ ধরার সাথে সাথে উনি যেটা করতো চাল ভাজা যেটাকে বলে, সো দোনোটাই সে এভাবে ক্যারি করতো। তো এভাবে একদিন করতে করতে তো রাতের বেলা আমাদের হচ্ছে, আমরা অনেকেই জানি যে রাতের বেলা আমাদের ওয়াশরুমটা একটু দূরে হয়। তো আমার সেই ফুপির ওয়াশরুমটা একটু দূরে ছিল। উনি যখন ওয়াশরুমে গেল, তো অনেক টাইম হয়ে গেছে, দাদু দেখছে যে উনি নেই, তো মানে উনি ব্যাক করছে না ঘরে। তো দাদু গেল যে কোথায় আছে তাকে দেখার জন্য। তো যে দেখলো যে সে সেন্সলেস হয়ে পড়ে আছে, তার মুখ ভর্তি চিনি। তো তাকে ওখান থেকে ধরে এনে বাসায় সবাই বলল। পরে হচ্ছে আমরা গ্রামে যেটাকে বলি যে হুজুরকে ডাকা হলো। তো যে কেন হঠাৎ এরকম হলো, তাকে ডাকছে, পানি দিচ্ছে, কিছুই হচ্ছে না। তো যখন হুজুরকে ডাকা হলো তখন এসে দেখে যে ওনাকে হচ্ছে জিনে ধরেছে যেটা বলে। পরে হুজুর বলতেছে আচ্ছা, ওনাকে পানি পড়া দিয়ে হুজুর ছাড়ালো। যখন ছাড়াচ্ছে তখন বলতেছে যে আমি এবার চলে যাচ্ছি, বাট আমি যখন নেক্সট টাইম আসবো আমি ওকে নিয়ে যাব সাথে করে। এটা করে সে চলে গেছে। তো যাওয়ার কিছুদিন সে ভালো ছিল, ফুপি ভালো ছিল, বেশ এভাবে ভালোভাবেই চলছে। তো ওনার একটা হচ্ছে কি, উনি সন্ধ্যার পরে আমাদের বাসায় চলে আসতো টিভি দেখার জন্য, মানে এটা হচ্ছে তার প্রতিদিনের রোলস। তো মাঝখানে হচ্ছে ফুপি যখন তার সাথে এই জিনিসগুলো আসতো, সাডেনলি সে অফ হয়ে যেত, কারোর সাথে কথা বলতো না। তো হচ্ছে উনি 3-4 দিন ধরে কারোর সাথে কথা বলছে না, ভার ভার হয়ে আছে। তো মানে আমরা সবাই তার সাথে একটু দূরে দূরে থাকি। আমি বলতেছি যে এই বুঝি আবার আসলো। তো একদিন হচ্ছে রাতের বেলায় আসছে, এখন এসে বলতেছে ভাবি টিভি ছাড়ো। আমার আম্মু বলতেছে যে না, কালকে তো ওদের এক্সাম আছে, আজকে টিভি ছাড়বো না, তুমি যাও, বাসায় চলে যাও। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। তো এই বলে সে আমাদের বাসা থেকে বের হলো। বের হয়ে সে হচ্ছে চলে গেছে। তো চলে আমার আর এক চাচির বাসায় গিয়েছে। সেখানে যে চাচি বলতেছে যে বসো তুমি। তো আমার চাচিকে বলতেছে যে না, আমি বসবো না, এর মধ্যে কারেন্ট চলে গেছে। তো চাচি বলে কি আমি লাইটটা ধরাই, তুমি এখানে থাকো। বলতেছে না, চলে যাই আমি। পরে এ বলে সে চলে গেছে। চলে যাওয়ার পর যেটা হচ্ছে, প্রায় রাত 10টা বেজে গেছে, এখন তার কোনো খবর নেই। দাদু চলে আসছে আমাদের বাসায়। আমার আম্মু দরজা বন্ধ করে সবাইকে নিয়ে ঘুমাচ্ছে। এখন এসে ডাকছে বউ বউ। পরে আম্মু বলছে কি হয়েছে চাচিমা? বলতেছে যে ওকে তো পাচ্ছি না, ও কোথায়? পরে আম্মু বললো যে ও তো সেই তখনই চলে গেছে, আমি তো আজকে টিভি ছাড়িনি। এখন বলতেছে কি বলতেছো? বলছে হ্যাঁ। তো পরে সবার আশেপাশে ঘরগুলো করতেছে। পরে হচ্ছে আমার চাচির কাছে যখন গেল, চাচি বলল যে না চাচিমা, ও তো অনেক আগেই চলে গেছে। এখন হচ্ছে আশেপাশে মানে হচ্ছে যারা রিলেটিভ ছিল সবাইকে খুঁজতে থাকে, কোথাও নেই। তো এখন কান্নাকাটি করে। পরে হচ্ছে আমাদের চাচারা দাদারা সবাই খুঁজতে বের হলো ওনাকে যে উনি কোথায় আছে। তো এভাবে প্রায় রাত 2:30-2টো বেজে গেছে, খুঁজতে খুঁজতে কোথাও নেই। মানে আমাদের ওখানে একটা পারিবারিক কবর ছিল, যেখানে হচ্ছে দিনের বেলায় যেতে সবাই ভয় পেত। মানে আমরা দিনের বেলায় ওখান দিয়ে যেতাম না। তো মনে হচ্ছে কি সেই পারিবারিক কবরস্থানে কেউ মানে হচ্ছে খুব গাছ ভাঙলে কাটলে যেরকম শব্দগুলো হচ্ছে, ওই টাইপের শব্দ হচ্ছে, মানে সে গাছ ভাঙছে বা এভাবে। তো হচ্ছে সবাই যখন খুঁজে আসছে, মানে কেউ পাচ্ছে না, ওই কবরেও খুঁজছে, মানে লাইট মারছে, কোথাও কিছু নেই। তো যখন খুঁজে মানে একদমই পাচ্ছিল না, সবাই চলে আসছে। তখন হচ্ছে আমার মা চাচিরা বলতেছে যে চাচা, ওই কবরস্থান থেকে প্রচণ্ড শব্দ আসতেছে, তো আপনারা একটু যেয়ে দেখতে পারেন। তো হচ্ছে বলে আচ্ছা ঠিক আছে দেখি। তো ওনারা আবার সেই ব্যাক করলো কবরস্থানে, যে মানে হচ্ছে হুজুর সাথে ছিল, হুজুর দোয়া পড়লো। আমরা হয়তো জানি যে, আমি জানি না সঠিক এটা, হুজুর মানে যদি গাছে থাকে তাহলে নিচে নামিয়ে দেয়, এই টাইপের কিছু দোয়া আছে। তো উনি সেটা বললো, করার পর হচ্ছে লাইট অফ করে মানে হচ্ছে কিছুক্ষণ ওখানে বসেছিল। পরে এক সময় দেখে কি কাটা মানে বড় বড় কাটাওয়ালা গাছ, তার উপরে তার পা দুটো আর হচ্ছে তার মাথাটা নিচে ঝুলছে। তো এটা দেখে যখন চাচা দাদা ওর সবাই ধরতে গেল, মানে তার এত ওয়েট, সে কিন্তু অনেক শুকনো, মানে হচ্ছে তাকে 6 জনে ধরে বাসায় নিয়ে আসতে হয়েছে, এমন অবস্থা তাকে।
তো ওইভাবেই ছিল সারা রাত, তার ওইভাবে ছিল। পরের দিন সকালে হচ্ছে হুজুরকে আবার ডাকা হলো। তো সবাই বলতেছে যে ওখানে যাবা না। আমি বললাম যে আমি যাব। আমার আম্মু বলতেছে না যেও না। আমি বলছি না আমি একটু যাব দেখতে। তো আমি নিজেও গেলাম ফুপির কাছে, যে দেখি যে ফুপির কোনো সেন্স নেই, সে শুয়ে আছে। আমি কেউ বসে তার ফুপির মাথায় হাত দিলাম, হাত দিয়ে উঠানোর চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে যে তার মাথাটা অনেক ওয়েট, আমি উঠাতে পারছিলাম না। তো পরে হচ্ছে যখন হুজুরকে আনা হলো, হুজুর বলল যে তুমি কেন আসছো? তখন বলছে আমি তো বলে দিয়েছিলাম যে আমি এরপর আসলে ওকে নিয়ে যাব, আর ও কেন ভালোভাবে চলেনি, আমার সামনে কেন পড়েছে। বলছে তোমার সামনে পড়ছে? বলতেছে হ্যাঁ, আমি হচ্ছে আজানের টাইমে যাচ্ছিলাম, তখন আমি ওকে পেয়েছি। তো ফুপির গায়ে কিছু হচ্ছে তাবিজ ছিল, মানে শরীর বন্ধ করার তাবিজ, এগুলো ছিল। তখন বলতেছে তুমি ওর কাছে কিভাবে আসছো? ওর কাছে তো তাবিজ ছিল। বলতেছে হ্যাঁ, আমি এগুলো সব ছিঁড়ে ফেলছি। তো বলতেছে যে কোথায় ফেলেছ? তখন বলতেছে আমি এটা এখানে ফেলছি, এটা এখানে ফেলছি, এখানে ফেলছি, তুমি গিয়ে নিয়ে আসো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। যেখানে মানে যে লোকেশনগুলো দিয়েছে তাবিজের, সবাই গিয়ে তাবিজগুলো উঠে নিয়ে আসছে। বলছে তুমি এখন যাও তাহলে। বলছে না আমি ওকে না নিয়ে যাবই না। তো বলতেছে যে না ওকে তো নেওয়া যাবে না, ওকে কেন নিবা তুমি? বলতেছে না আমার ওকে খুব পছন্দ, হ্যাঁ আমি ওকে নিয়েই যাব। পরে ভাবে বলছে তুমি যদি এখন না যাও আমি তাহলে তোমাকে বোতলে ক্যারি করব। তো বলতেছে না সে কিছুতেই যাবে না, যাবে না তো যাবেই না। তো তাকে অনেক কিছু করে সেই হুজুর মানে হচ্ছে করলো। তখন সে হুজুরকে বলল যে তুমি যে আমাকে ছাড়াচ্ছ, আমি কিন্তু তোমাকে দেখে নিব। তো বলছে আচ্ছা ঠিক আছে দেখে নিও, বাট তুমি যাও। পরে সে যাচ্ছে, বলতেছে ঠিক আছে তুমি যে যাচ্ছ আমি কি করে বুঝবো যে তুমি ওর কাছ থেকে চলে গেছো? পরে হুজুর বললে ঠিক আছে তুমি এখান থেকে যাবা, এই জুতো মুখে নিয়ে ওখানে রেখে যাবা। তো পরে হচ্ছে সেই জুতো মুখে নিয়ে কিছুক্ষণ পর ফুপি হচ্ছে আবার পড়ে গেল। পরে হচ্ছে ঠিক ছিল, ফুপি ভালো হয়ে গেছে, কিছু হয় না। তার কিছুদিন পর যেটা হলো হুজুরের সাথে, ওই যে হুজুরকে বলেছে যে আমি তোমাকে দেখে নিব। তো হুজুর হচ্ছে উনি হচ্ছে আমাদের ওই এলাকার নাম করাই হুজুর ছিল, মানে খুব ভালো ছিল সে। তো হুজুর হচ্ছে রাতে ওয়াশরুমে যাবে, হুজুরের শরীরে হচ্ছে শরীর বন্ধ করার একটা তাবিজ ছিল। তো ওটা ছিঁড়ে যায়, হুজুর টেবিলে রেখে বাইরে চলে যায়। তো বাইরে যখন হুজুর যায় তখন হচ্ছে বাইরে যখন সে মানে করতে বসে তখন এসে ধরে, হুজুরকে ধরে, মানে সে ধরাধরি করে তার সাথে খুব মারামারি হয়। এক পর্যায়ে হুজুরের হাত পা সবগুলো ভেঙে জিব্রা টেনে ছিঁড়ে ফেলে। তো ওই পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিল, তখন হচ্ছে মানে শব্দ শুনতেছে যে কি হচ্ছে, মানে গুংড়ে সে কান্না করছে, মানে হুজুরকে এমন পর্যায়ে কেউ আছে, হুজুর ওখানে বসে মানে গুমড়ে গুমড়ে কাঁদছে। তখন কেউ একজন লাইট মেরে দেখে যে ওই বাগানের মধ্যে হুজুর কাদামাটি মাখা পুরো শরীরে পড়ে আছে। তো তখন ওরা সবাই গেল, যে ধরলো, হুজুরকে বলল যে কি অবস্থা, কি করে হলো। পরে হুজুর বলল এইভাবে এইভাবে এরকমের। তো শেষ পর্যন্ত সেই হুজুর মারাই গিয়েছে, লাস্ট পর্যন্ত হুজুর মারা গিয়েছে, হুজুরকে মেরেই ফেলছে। গল্প বাস্তব কাহিনী বলি, এটা হলো আপনার 93 সালে 93-তে আমার ছোট চাচার একটা মেয়ে হয়, নাম হলো ইভা। তখন আমি ঢাকা থেকে কুষ্টিয়া চলে যাই, আমার ফ্যামিলি তো কুষ্টিয়াতে থাকি। তো আমার ছোটো মাকে আমি ছোটো চাচি আমি ছোটো মা বলে ডাকতাম। তো আমার বাচ্চা যখন পেটে আসে তখন থেকে উনি মানে একটু মানে গ্রামের বাড়িতে গিয়েছিল মার বাসায়, তখন থেকেই মানে আসার পর থেকেই চুপচাপ থাকতো। মানে চাচি খুব ছটপট মানুষ, তারপর চুপচাপ থাকতো। বাচ্চাটা হলো, মেয়েটা নাম রাখলো আমার ছোটো বোন, নাম রাখলো ইভা। তো নাম রাখার পরে বাচ্চাটা শুধু মানে ছোটোবেলা থেকেই খালি হাসতো, মানে একদম হওয়ার 3-4 দিন পর থেকে খালি হাসতো, মানে খালি দুইটা খুব সুন্দর লাগতো, মানে কিছু বলে মানে ওর সাথে খেললে খালি এই হাসতো, আর কিচ্ছু না, কোনো কান্না না, কোনো চিল্লাচিল্লি না। একটা বাচ্চা হলে তো কাঁদে, তাই না? রাত্রেবেলা খিদে লাগলো কাঁদে বা উঙা শব্দ হয়। কিন্তু সে বেঁচে ছিল 7 মাস, বাচ্চাটা 7 মাস বেঁচে ছিল, কোনো সময় কাঁদার আওয়াজ শুনিনি, খুব কষ্ট লাগে। তো কিন্তু দিন দিন মানে বাচ্চাটা মানে বড় হচ্ছে ঠিকই, কিন্তু নীল হয়ে যেত, ওর শরীরটা নীল, মানে নীল টাইপের। তো এরকম ডাক্তারের কাছে নিয়ে গেলাম যে কী ব্যাপার, শরীরটা নীল কেন, মানে রক্তে কি কোনো সমস্যা নাকি? কুষ্টিয়াতে আমার অনেকগুলো ডাক্তার দেখালাম, কোনো রকমই কিছু হয় না, ঠিক আছে।
আর খায় খুব কম, একদম কম। কিন্তু মানুষের তো বাচ্চাদের খিদে লাগবে না। ওর মা চাচি আমার দুধ দিচ্ছে, খাচ্ছে না, কিন্তু তাকালে কি সুন্দর হাসতেছে। এই হাসিটা দেখে আমরা সবাই অবাক হয়ে যেতাম, মানে এত ভালোবাসতাম আর কি, যে ওইভাবে হাসে কেন। তো ও হাসতে এরকম করতে করতে মানে ডাক্তারের কাছে, যখন ডাক্তার আপনার কুষ্টিয়াতে আমাদের একজন ডাক্তার সিরাজুল ইসলামের কাছে, মানে ফাইনাল হঠাৎ করে দুপুরবেলার দিকে এই 12টার দিকে বাচ্চাটা খুব মানে অসুস্থ হলো, মানে কোনো সেন্স নাই, মানে একবার এদিকে ঘোরালে এদিকে ঘোরালে, মানে কোনো ফিলিংস নাই শরীরের মধ্যে। তো এটা দেখে চাচা বললো যে তুই কাজ কর, ডাক্তার কাছে নিয়ে যেত। আমি, আমার ছোটো মা আর আমার ছোটো ভাই এরা নিয়ে ডাক্তারের কাছে গেলাম, সিরাজুল ইসলামের কাছে গেলাম। যাওয়ার পরে ডাক্তারের বেডে যখন শোয়ালাম, তখন করে একবার হাসি দিল। হাসি দেওয়ার পরে ডাক্তার দেখে বলছে যে ও মারা গেছে। আমি মারা গেছে, আমরা অবাক, মারা গেছে কিভাবে মারা গেল? এর তোর কোনো অসুখ নেই, এর যদি আজকে কোনো অসুখ থাকতো, ডিসেন্ট্রি হতো বা অন্য কোনো অসুখ থাকতো, তাহলে এক কথা ছিল। তো বাচ্চা মারা গেল কিভাবে? বাচ্চা কিন্তু তখন আমার হাতে, আমার কাছে, আমার চাচিমা পাশেই গেল, আমার হাতে। তো আমার দেখে বুক একটু দেখে বলছে বাচ্চাটা মারা গেছে। তো মারা গেছে, আমাকে কী বলানো? হ্যাঁ মারা গেছে, এই তো 2-3 মিনিট হবে, গায়ে এখনও গরম আছে। কিন্তু মারা যাওয়ার পর বাচ্চাটা আস্তে আস্তে আরও নীল হচ্ছে। আমি কি ওই যে কী করলাম, চাচাকে কী বলবো, ছোটো মানে কী বলবো, বাসার লোকজন বাচ্চা বলে মারা গেছে, মানে আনবিলিভ। এটা কোনো দিন বিশ্বাস করে না এইভাবে একটা বাচ্চা অসুস্থ না, তার কোনো অসুখ নেই, অথচ বাচ্চাটা মারা গেল। ওইভাবে কোলে নিয়ে 93 ওইভাবে কোলে নিয়ে আমি মানে রিক্সায় উঠলাম যে বাসা নিয়ে যাব। আমার কোলেই চাচি আম্মার কোলেও যান, চাচি আম্মা তো শুনেই সেন্সলেস অবস্থা, তো ওনাকে আরও কয়েকজন লোক নিয়ে আসলো। আমি কোলে নিয়ে আসতেছি, রিক্সায় আসলাম। এসে আমার বাড়ি থেকে আমার চাচিমার বাড়িতে আপনার 200 ফুট রাস্তা একটা, এটা হেঁটে আসতে হয়। তো রিক্সা থেকে নামছি, আর এর মধ্যে আমাদের এখানে খবর হয়ে গেছে যে ইভা, ওর বাচ্চাটার নাম ছিল ইভা, আমার ছোটো বোনই নামটা দিয়েছিল। তো বললো যে এরকম ইভা মারা গেছে। তো সবাই কান্নাকাটি, এতটুকু বাচ্চা হাসতো খালি, মানে এই যে একটা হাসির কৌতূহল, এটা মানে আমাদের ফুল কুষ্টিয়াতে আমাদের ওই গলিতে মানে সবার কাছে মানে এত প্রিয় ছিল, অদ্ভুত বিষয় একটা, যে খায় না, খালি হাসে। কিছু বললেই, সামনে কিছু বললে, খেলনা দিলে খালি হাসে, 2টা গাল ভাষা হাসে, আর কোনো ফিলিংস নেই, শুধু হাসি ফিলিংস। তো আমার কোলেই ছিল মৃত্যু পর্যন্ত, আমার কোলে ডাক্তার দেখছিল। দেখার পরে আমি যখন নিয়ে আসলাম, তখন কেউ কোলে নেয়নি, প্রথম কোলে নেয় আমার ছোটো বোন, যে বোনটা খুব ভালোবাসতো বাচ্চাটাকে, ওর নাম মিনা। তো ও তখন বিয়ে হয়নি। তো ওরা দৌড়ায় আসতেছে যে হ্যাঁ সিরাজ চলে আসছে। তো ও আইসে বাচ্চাটাকে কোলে নিল, মানে আমার বোন, আমার ছোটো বোন আমার কাছ থেকে যেই কোলে নিল, নিয়ে আমার ছোটো বোন হাসা শুরু করে দিল, মানে কাঁদতে কাঁদতে আসতেছে। আমার ছোটো বোন আসতেছে, আমার মা আসতেছে, নানিরা আসতেছে, সবাই কাঁদতে কাঁদতে ছুটে আসতেছে বাচ্চাটা আমার কাছে নিয়ে আসবে। আমার ছোটো বোনটা এসে কোলে যেই নিল, নিয়ে অটোমেটিক দেখেই মানে আমার ছোটো বোনটা কোলে নিয়ে বলছে কিরে ইভা, এই যে একটা ডাক দিয়ে হাসি শুরু করলো। আমি কি ব্যাপার, তুই হাসতেছিস কিসের জন্যে? যা সেজো ভাই, ও তো মরে নাই, ও আছে। আমি ফুল মানে বোবা হয়ে গেলাম। বোবা মানে কি এরকম বোবা, আমি কি বলি চাবলে, ও মারা গেছে। ও কিন্তু একটা মানে সাদা তোয়ালার মধ্যে আমার কাছে। তুই হাসতেছিস কেন? ওকে আরে হাসবো না, ওর সাথে তো আমিও যাবো। আমি তন্মধ্যে হয়তো বা খুব ভালোবাসে বাচ্চাটারে, এই কারণে সব লোকজন বলছে হয়তো বা কিছু মিরাকল থেকে নিয়ে নে। মিনারকল থেকে আমি নিতে গেলাম, আমার কাছে দেন, আমার ছোটো বোনটা দেয় না দেওয়ার পরে বাসার দিকে গেলাম, লাশই তো নিল আমার চাচা। হ্যাঁ চাচা এসে আমার বোনের ঘর থেকে নিয়ে বাসায় খুব কান্নাকাটি করতেছে। আর ওইদিকে যে বাচ্চা কাঁদতেছে, এদিকে আমার বোন কিন্তু হাসতেছে, প্রচণ্ড হাসি। মানে আমার সবাই মনে হচ্ছে হয়তো বা মানে শখ থেকে কোনো মেন্টালিটি কোনো প্রবলেম হয়ে গেছে, আমার আপন ছোটো বোন। তারপর সাথে সাথে ডাক্তার ডাকলাম, ডাক্তার নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওকে 4টা ঘুমের ইঞ্জেকশন দিছে। প্রথম দিল একটা ঘুমের ইঞ্জেকশন। কোথায় ইঞ্জেকশন দিতে আসো, কী হবো, কিছুই না। আরে আশ্চর্য, ডাক্তারকে না মানে মনে হচ্ছে যে হয়তো ঘুমালে বা এখন যে ঘুমিয়ে যদি ও যেভাবে মানে পাগলামি করতেছে যে এই ভাষাতে ও যাবে, এটা মানে মাইন্ডে লাগতে পারে। তো বাচ্চা খুব ভালোবাসতো, মারা গেছে সে একটা ভালোবাসাতে, ঠিক আছে, আমরা ওইটাই মনে করছিলাম। কিন্তু ডাক্তারও তাই মনে করছে। প্রথমে 4টা ইঞ্জেকশন দিল, আমার বোনকে কোনো রকমই ঘুম পাইতে পারে না। এই যে শুইছে, ধাম করে উঠে বসে হাসে, ইভাকো মানে ওরা একটা সিমটমই আলাদা। তো যাই হোক, আমরা মানে এদিকে লাশ কবর দিব না ছোটো বোনের এই দেখবো, যে ছোটো চাচা আমার অবস্থাও খুব খারাপ।
কিছুক্ষণ পরে ডাক্তার বলতেছে যে 4টা ইঞ্জেকশন দিলাম, তারপরও ঘুমাচ্ছে না। ডক্টর রমা প্রসাদ দে, উনি মোটামুটি ভালো একটা ছিলেন। মানে ওইভাবেই থাকার পর যখন আমরা ছোটো বোনকে ওইভাবে রেখে, অনেক লোকজন মিলে ওকে রেখে আমরা লাশ কবর দিতে গেলাম। কবর টবর দিয়ে আসলাম, দিয়ে এসে তখনও জিনিসটা বুঝতে পারিনি। রাত তখন বাজে 10:30 11টা বাজে। মারা গেছে 3টার সময়, দুপুর 3টার দিকে। আমরা কবর দিলাম 8টার দিকে। ছোটো বাচ্চা তো, অত রাত রাখলাম না। 8টার দিকে কবর টবর দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে সব মোটামুটি মন টন সবাই খারাপ। এর মধ্যে ছোটো ভাই বলতেছে যে আয়, আমার ছোটো বোন বলতেছে আচ্ছা তোরা সবাই আয় রেডি হ, আয়টা লাশ কবর দিতে হবে। কী কয় না পাগল মতো, কিন্তু ঘুমায়নি। একটা মানুষকে 4টা ঘুমের ইঞ্জেকশন দিলে তো অবশ্যই সে ঘুমাবে, তার ঘুম নেই। আমার খুব গেলাম। পরে বসে থাকতো হাসি হেসে ওটা হা 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 করে হাসতেছে, অচমক হাসতেছে, ইভা আমি আসতেছি, ইভা আমি আসতেছি, এরকম করতো। বলে দেখ যা দেখ 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 ওই আছে আপনার ওই চাল কুড়ালে, ওই যে আপনার পিঠা বানানোর যে চাল হয় না, ওই চাল মারা গেলে যদি সেই একটা কুলার উপরে চাল কুড়াগুলি যেগুলোতে আমরা ধুবি পিঠা বা পিঠা বানাই, ওগুলো যদি রেখে দেওয়া যায় না, তো পায়ের ছাপ পড়ে। বলতেছে যে দেখ গা চুলার ওই কুলা আছে, কুলার উপরে দেখ এবার পায়ের ছাপ আছে। আমরা অবাক হয়ে গেলাম, কুলার উপরে এবার পায়ের ছাপ করতে আসলো। আমার মানে ছোটো চাচির আপনার মা ওই পিঠা বানানোর জন্য সকালবেলা ওই চাল গুঁড়া করে শুকাইতে দিছিল চালের উপরে, মানে চালার উপরে, চিনি চালের উপরে। তো আমরা যা নামালাম, আমাদের সত্যি সত্যি 2টা বাচ্চার পা, যে ইভাটা মারা গেছে না, সেম ওর 2টা পায়ের ছাপ। তখন বুঝে গেছি যে এর ঘাড়ও কিছু আসে না। কী হইলো? আমাদের এখানে একটা কবিরাজ আছে, ওনার নাম বললে মোটামুটি মানে জিনভূত হোক যে হোক, মানে একটু সমীহ করে চলে। ওনার নাম হলো আফি চাচা। আমার একটা তাওয়াই ছিল, ওনাকে যা বললাম তো বলে যে আমি তাহলে আমি আফিকে নিয়ে আসি। তো আফি চাচাকে গেল, নিয়ে আসলো বাসায়। নিয়ে এসে দেখেই বললো যে আমার আফি চাচা যখন বাসায় আসলো, এসে বললো যে কী ব্যাপার, তুমি কী শুরু করছো এগুলো? মানে উনি দেখে চিনে ফেলছে। ওরা বলতেছে যে কি আপনি আইছেন? তো কি ব্যাপার, তুমি এরকম বলতেছো কেন? ওই ইভারে নিছি, এখন তো মিনারে নিতে হইব। আমার ছোট বোনের নাম মিনা। বলছে আমি আছি আর নিতে পারবো না। তোরে আনছে কে? ওই আমার কথা বলতেছে যে মইন গেছিল আনতে। আর দাঁড়া তোরও দেখুন এই বলে, তুই কে কি আসল বিষয় বল, আমরা শুনতেছিলাম। হ্যাঁ, বোনকে তখন বলতেছে যে ইভার শরীরে আমি ওর মার পেটের থেকে ছিলাম, ইভারে মারছি আমি, ইভা তোরে খাইতে দিবে কি? সব তো খাওয়া আমি ওরে খাওয়াইতাম। আর আমি বলছি তুমি আমার শরীরে কয়েক যে ইভা যখন মারা গেল, আমি ও বলতো তুই কি কয়েক যে তোর শরীরে একটা তাবিজ আছে, তো এই তাবিজটার কারণে আমি তোরে ধরতে পারি নাই। যখন ইভা মারা যায়, একদম স্পষ্টভাবে কথা বলতেছে, যখন ইভা মারা যায় তখন আমি ওর শরীর থেকে নামতে গেছি, নামতে যায় দেখি যে তোর শরীরে তাবিজ, তোর শরীরটাতে আমি ঢুকতে পারি নাই। আর তোর ছোট বোন দৌড়ায় এসে কোলে নিল, আমি তো এই অপেক্ষায় ছিলাম। অন্য কেউ কোলে নিলে আমি ধরতাম না, তোর ছোটো বোন ওরা বেশি ভালোবাসে না, এর জন্যই আমি ওরা ধরলাম। আর ও এসেই প্রথমে কোলে নিছে, মানে আমার ছোটো বোনটা এসে কিন্তু লাস্টটাকে আমার থেকে ছোটো বোনটাই নিছে। কিন্তু যখনই তোর কাছে নিছে, তোর কোলে থেকে নিছে, তখনই কিন্তু আমি ওকে ধরছি। মানে এখানে মানে এবার তো আমার চাচা তো বোনটাকে তো মারলই, মানে আমার বোনটাকেও মারতে দিয়েছে, কিন্তু আমার শরীরে তাবিজটা ছিল দেখে নিতে পারেনি, মানে আমার শরীরে আসতে পারেনি আর কি। আর শরীর থেকে নামতেও পারেনি, যে নেমে চলে যাবে এই অপশনটা ও পায়নি। এই নিয়ে অনেক দিন, প্রায় আপনার 15 দিন মতো অনেক অনেক ঝামেলা, হাত কাটে, পা কাটে, মানে এই উড়ে চলে যাচ্ছে, এই যাচ্ছে, মানে একটা অবাস্তব মানে ঘটনাগুলো ঘটতো। ঠিক আছে, তারপর আমরা মানে অনেক ধৈর্য ধরে ওটাকে ট্যাকেল দিই। ট্যাকেল দেওয়ার পর আফি চাচা এটাকে কন্ট্রোল করে, মানে ওনাকে কন্ট্রোল করতে গেলেও মানে ওনাকে অনেক ঘাম ফেলতে হয়, মানে অনেক কষ্ট করতে হয়। পরে ওনাকে আমরা দেখছি, যেই আসতো ওটাকে আমরা দেখছি, আমাদেরকে দেখাইছিল তার চেহারাটা। আমরা কিন্তু আমি এভাবে বলতে কি, আমি সরাসরি জিন দেখেছি, আমি স্টেটটা সরাসরি দেখেছি। আপনার কুকুর দেখবেন আজানের সময় প্রচণ্ড ডাকে, তার কারণ হলো যে
তখন জিনরা বিভিন্ন জায়গায় লুকায় থাকে। আজানের ধ্বনি তাদের কানে গেলে তাদের কানে জ্বালাপালা বেঁধে যায়, তখন তারা যত দূর পারে দৌড় মারে। তখনই কিন্তু কুকুরগুলো ডাকে, আর কুকুর গরু এগুলো কিন্তু দেখতে পারে। এসব আমরা যেগুলো না দেখি ওরা কিন্তু দেখতে পারে। অনেকে আমরা মনে করি যে আজানের সময় কুকুর ডাকে কেমন একটা বিশ্রী ব্যাপার, না? এটা কিন্তু অনেকে মাইন্ড করে, আসলে কিন্তু তা না। অরিজিনাল ঘটনা হলো আজানের সময় ওই জিনভূতগুলো আজানের ধ্বনির থেকে পলানোর জন্যে তারা এই দৌড়টা মারে। অনেক উপরে উঠে যায় যতদিন আজানের ধ্বনি না যায়, আর তখনই কুকুরগুলো দেখে কুকুর ওদেরকে ধরতে যায় বা চিল্লাচিল্লি ডাকাডাকি করে। তো ওই মানে কি বলবো, আজ আমার ওই ছোটো বোনের ওই ঘটনা থেকে মানে আমাদের ওই বাসার সামনেই এরকম কুকুর থাকতো। যখন ছোটো বোনের গায়ে আসতো, মানে পাড়ার কুকুরগুলো এরকম দৌড়ায় আসতো। আর যখন আমি ফেস টু ফেস জিন দেখি, সেদিন দেখেছি দুটো কুকুর প্রচণ্ড ডাকতেছে, কামড় দিতে আসছে, আরেকটা কুকুর আমার পাশ দিয়ে হাঁটতেছে। ওর কিন্তু মাটিতে পা পড়বে না। সবচেয়ে বড় কথা হলো ওদের কিন্তু মাটিতে পা থাকে না, মাটির থেকে পাটা উপরে থাকে। এরা হলো জিন, এদের অন্তত 4 ইঞ্চি হলেও উপরে থাকবে, ওরা উপর দিয়ে হাঁটবে, পা লড়বে, উপর দিয়ে হাঁটবে। এটা খুব মানে মারাত্মক ঘটনা। আর একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হলো আমার ওয়াইফের। আমার মনে হয় আমরা একেবারে শেষে চলে আসছি, আমরা খুব শর্ট 2 মিনিট থেকে 3 মিনিট সময় পাবো। আমার ওয়াইফই আমাকে মেরে ফেলার জন্য, আমার বিয়ের এই 1.5 মাস পরে, 1 মাস পরে হঠাৎ করে আমার ওয়াইফ একদিন আমার বুকের উপর বসে আমার গলা টিপে ধরছে। আচ্ছা, মেরে ফেলবে। আমি তো কি ব্যাপার, আমি বুঝতে পারি না। ফাটকে টাকা দেখি যে আমার ওয়াইফ একদম পুরো চুল টুল ছাড়া, তোরা মেরে ফেলাম। কী ব্যাপার, তুমি মেরে ফেলো, কী ব্যাপার, তুমি কী শুরু করছো? আর তুমি শোন নামো তো না, আমি ধাক্কা মারলাম, পড়ে গেছে সেন্সলেস হয়ে গেছে। তো যাই হোক আমি বুঝাতে বললাম কী ব্যাপার ঘটনা। তখন রাত 2:30 বাজে। সেটা অনেক ইতি কাটছিল, এটা অন্য কোনো দিন একদিন বলবো। মানে বাস্তব যেগুলো খুব চমৎকারভাবে আপনি গল্পগুলো বলেছেন, খুব ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর মুখোমুখি আপনি এবং আপনার পরিবার হয়েছেন, সেটা আজকে আমরা একবার জানলাম। এখনো বলে যদি ইন কেস অফ যদি সেইটা যদি ছাড়া পায় কোনো দিন, তো আমাদের ফ্যামিলি কাউকেই রাখবে না। সে 7 দিনে যে যা করেছে আমাদের ফ্যামিলিকে, মানে মনে করেন যে একটা মানুষকে মানে বলার মতো। আমরা আশা করব যে আপনার ফ্যামিলি এবং আপনার সাথে এরকমের ঘটনার পুনরাবৃত্তি হবে না। মঈন ভাই, অনেক অনেক ধন্যবাদ এত চমৎকারভাবে সুন্দর করে ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। নিশ্চয়ই অন্য কোনো সময় আপনার কাছে থাকা অন্য অভিজ্ঞতাগুলোও আমরা শুনবো ইনশাআল্লাহ, চেষ্টা করব বলার জন্য। আপনাকেও ধন্যবাদ এখানে আসার জন্য, সুযোগ দেওয়ার জন্য। বললাম তো আমি চেয়েছিলাম যে লাইফে একটা লিখতে, ভূতের স্টোরি লিখতে। এন্ড ডেফিনেটলি ইউ শুড, বিকজ আপনার এত চমৎকার অভিজ্ঞতা আছে। মানে এগুলো তো প্র্যাকটিক্যালি আমার নিজের হাতে, আমি কিন্তু কারোতে শুনে না, আমার নিজের হাতে। যেমন এটা বলি, রাতে 3টার সময় জাল মারতে উঠছি, 2 চাচা ভাইস্তে মিলে পুকুরে জাল মারবো, দেখি একটা মেয়ে লোক পুকুর থেকে উঠতেছে। আমার বাড়ির পাশেরই একটা পুকুর। আচ্ছা, সাদা ধবধবে বুড়ো একটা মেয়ে মানুষ উঠতেছে, উঠে এক পুকুর থেকে আরেক পুকুরে গেল। দেখছেন আপনি? হ্যাঁ, স্ট্রেট। আমরা কিন্তু চুরি করে মাছ চুরি করবো, কুষ্টিয়াতে ছিলাম তো, বন্ধু বান্ধব করে না, এরকম মাছে জাল ফেলতে যাবো, যা দেখি যে একটা মেয়ে লোক উঠে কিছু না, উঠে পানির উপর আস্তে হাঁটতে আরেকটা পাশের পুকুরে চলে গেল। যেই পুকুরের পানি আজ পর্যন্ত 1 ইঞ্চি কমে না, প্রচণ্ড কালো পুকুরের পানিটা। এই পুকুর থেকে ওই পুকুরে চলে গেল। মানে সামনে না পড়লে কেউ বুঝে না। এক্স্যাক্টলি, মানে ওই মুহূর্তটা না আসলে কেউ বিশ্বাস করতে চায় না। ঠিক আছে, যদি একদিন পড়ে না, তখন মানুষের ছায়া দেখলেই ভয় পায়। এমনও সময় আছে মনে হচ্ছে আমার পিছনে কি হাঁটছে, আসলে কিন্তু কেউ না। মনের কাছ থেকে কিন্তু মানে একটা কনফিউজ তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো অনেকেই মনে করে এগুলো গল্প, বা যদি আল্লাহ না করুক কারোর কপালে যেন না পড়ে এগুলো। দোয়া করি যেন সবাই ভালো থাকে, আর এইসব দুষ্টু জিনের থেকে যেন অন্তত আল্লাহ পাক আমাদেরকে সেভ করেন। এই জন্যই ওই 86 থেকে আজ পর্যন্ত আয়াতুল কুরসি আমি দিনের মধ্যে না হলেও 20 বার পড়া হয় আমার। আচ্ছা, আজ পর্যন্ত 20 বারে কমে না। আমি যখন বাসাতে বেরোই, আমি যদি বাসাতে কোনো দোকানেও যাই, তাও কিন্তু আমার মধ্যে আয়াতুল কুরসি চলে। এমন আল্লাহ পাক এমন একটা মানে হেফজু করে ফেলছে আর কি, শুলেও পড়ে। এই জন্য এখন অনেক 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 মানে শান্তিতে আছে আর কি। আজিমপুর কবরস্থানের পরে দ্বিতীয় বড় কোনো কবরস্থান থাকে সেটা আমাদের এলাকায়। তো আমরা ওই কবরস্থানের ডাইনে বামে দিয়ে আমাদের যাইতে হবে। আর ওই সময়টা আমাদের এই কবরস্থানের সামনে দিয়ে দিনের বেলায় কেউ যেতে পারতো না, এত একটা মানে ভয় ছিল এখানে।
তো আমরা কি করব এখন, ওই যে যেহেতু ওখানে যাবো, পরের দিন আমার একটা পরীক্ষা ছিল ভাই, তো বললাম যে একটু পড়াটা সেরে নেই, আর এটা শুরু হয় রাতের 10টার পরে থেকে, 11টা থেকে শুরু হয় গ্রামে পালা গানটা শুরু হতো আর কি। তো বললাম যে ঠিক আছে আমরা 1 ঘন্টা আগে যাবো, 10টা থেকে যাবো, বাট একটু পরে আমি পড়াটা শেষ করে তারপর তুই আমার এখানে আসিস, এসে নক করিস। তো পরেও আসলো, আমি রওনা দিলাম আমরা। তো বললাম যে একটা কাজ কর, আমরা পাশে যে বাড়িগুলো আছে গ্রামের, এই গ্রামগুলোর বাড়ির দিয়ে মানে গেছি আমরা যাবো ওইদিকে। তো তখন ছিল আপনার এসে চৈত্র মাস, কারণ ওই সময়টাই এই পালা গানগুলো হয়তো মানে হইতো আর কি এলাকায়। তো আমরা গেলাম দুজনে, যাওয়ার সময় কোনো সমস্যা হলো না, গেলাম ওখানে। যাওয়ার পরে ওখানকার আমাদের যারা ক্লাসমেট ছিল, মানে আরও যারা লোক ছিল এলাকার, তাদের সাথে পরিচয় হলো, দেখা হলো, কথাবার্তা বললাম। তো কিছুক্ষণ গান শুনলাম, শোনার পরে তখন রাতে 2:08 বেজে গেল, কারণ ওটা মানে ফজরে আজান আগ পর্যন্ত চলে। তো আমরা বললাম যে না, আমরা আর বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা চলে যাই। তো দুজনেরই একটু কেমন নিয়ে হলো যে আমরা চলে যাব। তো আমরা চলে আসতেছি, তো আমাদেরই একজন লোক পরিচিত, তারা বলেছে ঠিক আছে তোমাদেরকে একটু এগিয়ে দিই। তো মানে সে কোনো আমাদের কলিগও না, আমাদের মানে মানে ওই পূর্ব পরিচিত কেউ না। তো এগিয়ে দিয়ে বলার পরে বলো যে আমি তো যাবো সামনে বাড়িতে, আর তোমরা তো যাবো এদিকে, তো চলো একসাথে যাই। একসাথে যাওয়ার কথা বলে তারা মানে আমার সাথে উনি আসলো, আমরা দুজন কথা বললাম, ওনার সাথে কথা বললাম, উনিও কথা বললো কেমন হলো গান, সেই কথা বললো, আমরা চলে আসতেছি। তো আসার পরে একটা মানে সড়ক আর কি, যেটা মানে রাস্তা পরে কবরস্থানের দক্ষিণ পাশে, আর আমরা মানে কবরস্থানের উত্তর পাশে আসবো। আর রাস্তাটা হচ্ছে আপনার যে পূর্ব পশ্চিম ইয়ে করে আর কি, ওই রাস্তা আমাদের বাড়িতে আসতে লাগে না আর কি, আমরা আসতে হবে খালি মানে জমির আইল ধরি। তো এখন ওই রাস্তার পাড়ে এসেই এখন আমরা বললাম যে এখন কোন দিকে যাব। তো এই মানে এই জায়গাটাতে কোন দিকে যাইতে পারি। আপনারা জানেন ওই যে ওই সময়টা চৈত্র মাসে গম ক্ষেত আছে, এই গম ক্ষেত মানে কবরস্থানের পাশ থেকে কয়েকটা গম ক্ষেত আছে, আর কোনো বাতাস বা কোনো কিছুই নাই। ওই লোকটা চলে গেল ওনার বাড়িতে আমাদেরকে দিয়ে, আমরা বললাম ঠিক আছে চলে যান, আমরা দুজনে চলে যাব। তো আমাদের সাথে ভাই আমরা মানে বলে রাখি, আমাদের দুজনেই একজন ধূমপান করতাম না, তো মানে কোনো ধরনের আগুন বা কোনো ধরনের কোনো কিছু নাই। তবে হ্যাঁ একটা জিনিস ছিল, যেটা আমি তখনকার সময় 5 ওয়াক্ত নামাজ পড়তাম, হ্যাঁ কোরআন তেলাওয়াত করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এটা আমি তখন ছিল আমার। এখন একটু নামাজ একটু কম পড়ি, তো সেজন্য বললাম আর কি। তো তখন ইয়া ছিল, তখন বললাম যে ঠিক আছে চল আমরা কয়েকটা মানে কবরস্থান থেকে একটু মানে 200 থেকে 250 গজ দূর থেকে আমরা চলে যাই ওইদিকে। আর এখন এই সময়টা যে আমরা যে ওই গ্রামের গ্যাস ধরে যে আমরা যাবো গ্রামে গ্যাসে, এই পরিবেশটা নাই। কেন? কারণ ওইখান থেকে আসার সময় মানে আর একটা ছোট একটা খারাপ জায়গা আছে, কবরস্থানও আছে, একটা খারাপ জায়গা আছে, ওই দিকে যাওয়া যাবে না এখন। তো সিদ্ধান্ত নিলাম যে দুইটার মাঝামাঝি দিয়ে আমরা যাবো, ওই পাশটাতে যাবো না, এই পাশটা যাবো না। ভাই বিশ্বাস করবেন না জানি না, আমরা মানে আমরা যখন রাস্তা থেকে নামি তখন এমন একটা বাতাস আসতেছে, আর পাকা গম ক্ষেতগুলো সব ভেঙ্গে মানে দুমড়ে মুছতে চলে যাচ্ছে। দুজনেই ভয় পেয়ে গেছি, কি করা যায়, এরকম তো বাতাস হওয়ার কথা না, এখন কোনো আকাশে মেঘ নেই, কিছু নাই, চাঁদটা ডুবে গেছে মাত্র, আকাশে তারার একটা আলো থাকে, আলোটা আছে, এটা কি হচ্ছে আমাদের সাথে। আর ওই কবরস্থানের উপরে বিশাল বড় একটা আপনার একটা কড়ই গাছ ছিল, কড়ই গাছ চিনেন কি না জানি না, আঞ্চলিক ভাষায় কড়ই গাছ বলে, অনেক বড় বিশাল অনেক মোটা। তো এই কড়ই গাছটা মনে হয় যেন ভেঙ্গে চুরে আমাদের দিকে চলে আসতেছে, এত বাতাস আর এতগুলো গাছ ছিল, অনেক বড়, বললাম কবরস্থানটা অনেক বড়। তো প্রত্যেকটা গাছ ওখানে বাতাসে আমরা খেয়াল করলাম যেন ভেঙ্গে চলে যাচ্ছে, মানে আশেপাশে যতগুলো গাছ আছে সব ভেঙে দিয়ে মানে বাঁকা হয়ে চলে আসছে। তো বললাম যে দিদি মানে বাতাস যদি বড় না হইতো তাহলে তো গাছগুলো ভাঙতো না। আসলে ভাই একটা গাছও ভাঙে নাই ভাই। তো আমরা যখন দিনের বেলা গেলাম তখন দেখলাম আর কি, যাকে আমি হ্যাঁ ঘটনাটা বলতেছি। তো আমরা যখন করতেছি মানে গম ক্ষেতের একটা গম ক্ষেত মানে ভালো নাই, যেভাবে শিলাবৃষ্টি হলে যেভাবে একেবারে গুড়া করে মানে তছনছ হয়ে যাচ্ছে। তো আমরা ওখানে আবার একটা বলে রাখি যে এরি ক্ষেত হয়, এই ক্ষেতের জন্য নতুন একটা আমাদের ওই ডিপ যেটা মেশিন বলে, এই মেশিন দেওয়া আছে, এটা একটা ওয়াল করে চারিদিকে একটা ঘর তুলে দেওয়া আছে মেশিনটাকে করার জন্য, সেভ করার জন্য। তো এখানে একটা লোকও থাকতো, কিন্তু ওই সময় কোনো লোক নাই, কারণ তখন ইরিদান লাগানো হচ্ছে না, পরে হবে আরও। আচ্ছা, তো এটাও খালি। এখন এইটার উপর ছাদের উপর দেখতেছি 2টা লোক বসা। তো আমরা বললাম তো লোক তো আছে এখানে, চল আমরা সাহস করে চলে আসলাম ভাই, যেখানে 2জন লোক দেখা যাচ্ছে অবশ্যই ওরা থাকে এখানে ডিপের, এখানে আমরা ডিপ বলি আর কি, যে ডিপ করলে এখানে ওরা আছে, অথবা তাহলে আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, চল আমরা দিতে যাই। বিশ্বাস করবেন না জানি না ভাই, আমরা যখন ওই ডিপ কলের এদিকে আসছি, মনে হয় 100 গজে একটু আগেই ওই ছাদের মানুষ 2টা হাওয়া হয়ে গেল, আর আপনার কবরস্থান থেকে এমন একটা হাত যেন আসতেছে আমাদেরকে ধরবার জন্য ভাই, আমাদের দুজনকে ধরবার জন্য। এখন ও আমার কাছ থেকে 4 বছরের বয়সে পড়েছিল, কিন্তু আমরা একই ক্লাসমেট ছিলাম, বাট ও আমার কাছে একটু লম্বাও ছিল, কিন্তু ও ছিল আমার থেকে অনেক ভীতু এই বিষয়টা নিয়ে। ও এখন পড়ে যাচ্ছে, মানে আমি ওরে কীভাবে ধরবো ভাই।
ও যদি আমি একটু ইয়ে হলে ও আমাকে ধরতে পারতো বা আমার কোলে করে নিয়ে আসার সম্ভাবনা ওর আছে, বাট ওর ধরবার মতো আমি ধরে রাখার মতো ক্ষমতা আমার ওর নাই। আর ওর এত শক্তি এবং আপনার ওর শরীরের যে আপনার ফিটনেস আমার পক্ষে সম্ভব নয়। এখন ও পড়ে যাচ্ছে, আমি বললাম যে তুই যদি এখন এটা করিস তাহলে আমার অনেক সমস্যা হবে, আমরা দুজনই মারা যাব, তুই একটু সাহস রাখ আর দোয়া পড়। কিছু একটা ঘটতে যাচ্ছে আমাদের সাথে, আমরা হয়তো টের পাচ্ছি এটা, তো আমরা বললাম যে একটু সাহস রাখ, নাহলে আমরা বিপদে পড়বো। তখন আমরা মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি যত সম্ভব। হ্যাঁ, তখন এই সময়টা বয়সটা ভাই কতটুকু, তখন আমি বললাম যে আমার আবার ওই যে উপস্থিতি বুদ্ধিগুলো ছিল, আমি বললাম যে একটা কাজ করতে দৌড়টা পর আর একটু সাহস রাখ আর আমার পিছিয়ে পিছিয়ে হাঁট, আমাকে দৌড়ে রাখ। তো আমি আবার কী করলাম, ওই যে রাখলাম। এখন দুজনকে মানে উপর থেকে মনে হয় যেন কি একটা মানে ছায়া মানে একটু ধরতেছে এরকম লাগতেছে, মানে ও এরা দেখে আরও ভয় পাচ্ছে। তো হঠাৎ করে আমাদের মানে পাশের বাড়ি একটা লোক আছে, আমার চাচা সম্পর্কে হয়, উনি মারা গেছেন আল্লাহ বেজদার করুক, কিছুদিন আগে শুনলাম আর কি। তো উনি মানে একটু গান টান গাইতো, একটু গরিব টাইপের, ওই যে আপনার বদলা দিত আর কি। তো উনি আবার একটু গান গাইতো, মানে রাত্রি বের হলে গান গাইতো, আমনি গান গাইতো। তো উনি একটু গানে সুরে আসলো, তো আমি বললাম যে ওই যে আমাদের কাকা মানে আদম আলী কাকা নাম, তো বললাম যে উনি মনে আসতেছেন। তো ও আবার একটু সাহস পেলো যে একটু এগো, মানে আমাদেরকে বিভিন্নভাবে মানে ইয়ে করতেছে যে আমাদের কিছু একটা মানে মানে ফাঁদে ফেলাবার জন্য আর কি। তো আমি এবার একটু সাহস পাচ্ছি, ও আবার বলতেছে এখন, তখন তো দেখলাম আমরা দুজন লোক দেখলাম, ও আবার এটা মনে করে এই পিছনের কথা মনে রাখিস না, সামনে কি হচ্ছে এটা দেখ, আমরা একটু মানে এখান থেকে মানে ইয়ে করতে হবে, সারতে হবে এবং আমরা বাঁচতে হবে। তো এখন এই টাইমে আবার আমি এই যে এইখানে সময়টা আমরা মানে মনে হচ্ছে যেন 5 মিনিট, কিন্তু এই সময়টা আমরা কাটাচ্ছি ওখানে প্রায় ঘন্টা 1.5-এর উপরে, কিন্তু আমরা মানে বলতে পারতেছি না। আর একবারও আমরা আবার ঘড়ি হাতে দিতাম, তো তখন মোবাইল ছিল না ভাই। তখন আমি ওরে বললাম দেখতো ঘড়ি কটা বাজে, তখন দেখি যে প্রায় 3টা 3:30 মতো বাজবে, আর আধা ঘন্টার মধ্যে এসে আমাদের সময় একবার আজান দিবে। তো এই সময়টায় তখন আমরা বললাম যে একটা কাজ কর, এখন আমরা একটু গ্রামের দিকে একটু ওই দিকে যাই, আমরা যেহেতু পিছনে অবস্থানটা ফেলে দিয়ে আসছি, এখন আমরা ওই দিকে যাই। ভাই বিশ্বাস করবে না, পিছন দিকে যখন আমরা মানে যখন আমরা আইল ঘুরিয়ে যখন গ্রামের দিকে আমরা যাচ্ছি, এই সময়টাই আমাদের উপরে বৃষ্টির মতো পানি মানে শুরু হইলো, মানে একেবারে ভিজে গেলাম দুজনে মানে পুরা বৃষ্টিতে ভিজে গেলাম, কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, কিছুই নাই। এই বৃষ্টি কোথা থেকে আসলো, দুজনে একেবারে ভিজে ঠান্ডা হয়ে গেলাম, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তো আমরা বললাম যে একটু সামনে দিকে যাই। সামনে দিকে যাওয়ার পথে যখন একটা বাড়ির সামনে 200 থেকে 250 গজ দূরে থাকতেই একটা মহিলা, উনিও মানে সব এমন একটা জিনিস যে সবাই যেন আমাদের পরিচিত লোক, তো উনিও আমাদের ওই বাড়িতে মানে একটু কাজ করতো, তো ওনাকে পাইলাম। তো এটা পেয়ে আরও বেশি মানে ভয় পেয়ে গেছে। যে প্রথম দেখলাম আমরা বিল্ডিংয়ের ছাদের উপর 2জন লোক, বললাম যে আমরা ওই বিল্ডিংয়ে যারা থাকে তারা নাম বললাম যে অমুকে আছে, তো ওরাও কেউ নাই। পরে দেখলাম যে আমাদের এই ঘটনা সামনে আসা, দেখলাম যে আদম আলী কাকা সেও নাই। এখন আবার এই আন্টি আসছে, এই আবার কোন ধরনের বিপদে আছি। আর এমন একটা জায়গায় মানে উনি আমাদের মানে সম্মুখীন হয়েছেন, পাশে একটা যে আপনার খোলা পুষ্করিণী যেটা বলে আর কি, ডোবা, এই ডোবার। আর এখানে প্রায় সময় মানে প্রায় সময়তে মানে খবর পাওয়া যাচ্ছে যে এখানে মানুষকে মাথা নিচের দিকে দিয়ে মানে ঠ্যাং উপরে দিয়ে এরকম পাওয়া গেছে অনেকবার, অসংখ্যবার। এমন একটা জায়গায় এইরকম মানে একটা ঘটনা, মানে মহিলাটাকে আমাদেরকে দেখা। তো বলছে বাবা তোমরা কোত্থেকে আসছো? তো আমি বললাম যে আন্টি আমি গান শুনতে গেছিলাম, তো ওখান থেকে আসলাম। তো বাবা তুমি এই দিক দিয়ে আসলে কেন? বরাবর চলে যেতা, এই দিকে আসলে তো ঠিক হয় না তোমাদের। আমি না, এই দিক দিয়ে আসছি, এই দিক দিয়ে আমাদের ঠিক হয়েছে, কারণ ওই দিক দিয়ে সমস্যা আছে, তো এই দিক দিয়ে আসলাম। তো আপনি মানে এত রাতে এখানে কেন? আমি আবার মানে বরাবরই খুব সাহসী ছিলাম, তো আমি বলতাম, তো আমার বলতেছে এত কথা দরকার নেই, তোরা হাট মানে আমার পাশে যে ছিল কাজিন, আমরা হাঁটি। আমি কি না, উনি যদি বলতেছে ওনার সাথে কথা বলতে আমরা যাই। তো বললাম যে আন্টি তাহলে আপনি একটু এগিয়ে দেন, আপনি সামনে যান। আমি চাচ্ছিলাম যে ওনাকে সামনে দিয়ে আমরা এগোবো। এখন উনি বলতেছে ঠিক আছে তুমি যাও বাবা, আপনি আমার ছেলে আসবে তো তার জন্য আমি অপেক্ষা করতেছি, তোমরা চলে যাও, সমস্যা নেই, আমি আছি এখানে দাঁড়িয়ে আছি। বলার পরে দেখি যে আপনার ওই ডোবাতে মানে কে জানি সাঁতার দিতেছে, আর পানি উপর দিকে একেবারে ওই যে এইভাবে ঘূর্ণিঝড় হয়, এই পাকায় উপরে দিকে উঠতেছে। এই যে দেখে ভাই আমাদের মানে খুবই একটা ভয় পাইলাম। ভয় পাওয়ার পরে, কারণ এরকম দৃশ্য এত রাতে দেখলে অবশ্যই ভয় পাওয়ার কথা। তখন আমি আর কি করব, মানে আমি এখন ওর থেকে বেশি ভয় পেয়ে গেছি। আমি এখন ওর পিছন দেখি যে ও নাই ভাই, আমার কাজিন নাই আমার সাথে। তো এখন আমি কি করি, আমি একা পড়ে গেছি। এখন চিন্তা করলাম যে ওরই আবার ওখানে কোনো পাচ্ছে কিনা। এখন আমি এই ইয়াতে আছি, এখন কি করব, আমি ওদের সামনে ভয়ে এগোতে পারতেছি না, কাউকে ডাক দিব, চিৎকার করতেছি ভাই, মানে আমার কণ্ঠে আমি শুনতে পারতেছি না, জোরে চিৎকার করতেছি আর দোয়া পড়তেছি।
আমি আপনার মনে করেন যে সূরা হাসর থেকে শুরু করে আপনার যত মানে দোয়া আছে সব আমি পড়তেছি, কিন্তু আমি মুখে দিয়ে বের হচ্ছে না। তারপরে আমি পড়তেছি, পড়ার মতো ইয়ে করতেছি, অবস্থায় আছি। এক পর্যায়ে মনে করেন যে যখন দেখলাম যে একটু আজান দিচ্ছে, আজান দেওয়ার পরে এখন ওই পানিটা কিছু দেখতেছি না, পরে আমি একটু আলো হচ্ছে, পরে আমি সামনে ওই দিকে গেলাম, যাওয়ার পরে দেখি যে মানে ওখানে পানির মধ্যে অর্ধেক শরীর আর অর্ধেক শরীর উপরের দিকে। তো এখন আমি চিন্তা করলাম যে ওর যদি এই অবস্থায় এখানে ও জীবিত আছে কিনা মানে মৃত আছে এটা আমি বলতে পারতেছি না, এখন কি এমনি কী করি। আর যদি এখন একটা এরকম দুর্ঘটনা ঘটে সবাই তো আমার উপরে ইয়া দিবে যে তুই এরকম একটা ঘটনা ঘটেছিস, তো সবাই আর কেউ বিশ্বাস করবে না, এটা আমি জানি, কারণ ওর সাথে আমার পেরে ওঠার বিষয় না। তারপরে আমি ওই পাশের বাড়ির আঙ্কেল নাম জানি, তো ওনাকে নাম ধরে আমি ডাকলাম, তো উনি আসলো। কী বাবা তুই এত রাতে এখানে কেন, আজান দেওয়ার সময় তুই এখানে থাকার কথা না? তো বললাম যে একটু নেমে আসেন। নেমে আসার পরে বললো যে এই পরে আমার কাজিনকে ধরলো, দরাদরি করে পরে ইয়ে করলো, পরে নিল বাসায় নিল। বাসায় নেওয়ার পরে বললো যে তোর এত রাতে এখানে আর আসবি, একসাথে আসবি, যাওয়ার সময় গেছস ঠিক আছে, আওয়ার সময় যারা গান শেষ হলে তো অনেকে আসতো, আমাদের বাড়িতে তো লোক গেছে, আরও তোদের এখানে অনেক লোক গেছে, তখন আসতি। তো এখন কি পরে ওই জ্ঞান ফিরানোর পরে আমি বললাম তুই তো আমাকে ধরিয়াছিলি, তুই কখন গেলি? তুই যখন বলছিস তখন ওই আন্টি আমাকে মুখে ধরে নিয়ে এখানে চুপাচ্ছে, তুই আমাকে বলবি না, দেখবি না? আমি ভাই আমি তো কোনো টের পাই নাই, পরে যখন দেখলাম পানি এতে তখন তোর আমি ভাবলাম যে তুই এখানে আসিস, কারণ আমি দোয়া পড়তেছি বা সিলেতেছি, চিৎকার করতেছি, আমার কোনো সাউন্ড পাচ্ছে না কেউ। তো এটা ছিল আমার মানে শেষ দ্বিতীয় ঘটনা না।